নমস্কার। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের মূল বিষয় শিক্ষা কোন পথে। এ বিষয়ে জাতীয় শিক্ষানীতি আলোচনা প্রসঙ্গে অমৃতস্য পোত্রা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছি, 40 পাতার এরকম। এখানে এত পরিসর নেই। নতুন অনেকেই সংযুক্ত হয়েছেন ফেসবুকে, ইউটিউবে। তারা জানতে চাইছেন, তারা অনেক প্রশ্ন করছেন, সদুত্তর পাচ্ছেন না, হিসেব মেলাতে পারছেন না। এই কারণে কিছু হাইলাইটসকে সামনে রেখে এই বিষয়টি আলোচনা করব। শিক্ষা কোন পথে। অবশ্যই শিক্ষাক্ষেত্রে আমরা যে টালমাটাল পরিস্থিতি দেখতে পাচ্ছি, একটা চরম অনিশ্চয়তা, অনেকে বলছেন ঘোর অন্ধকার, আমি বলছি প্রক্রিয়া। অন্ধকার তো বটেই, সবার জীবনে তো অন্ধকার নয়, কতিপয়ের জীবনে তো আলো জ্বলে উঠেছে, তাই না? তো সেই বিষয়ে আলোচনা থাকবে। তার আগে আমি যথারীতি প্রতি বছর পুজোর আগে যে আহ্বান রাখি, ইতিমধ্যেও পোস্টে আহ্বান রেখেছি যে ছোট ও মাঝারি দোকান থেকে কেনাকাটা করুন, যাতে করে স্বনিযুক্তির পথ খোলা থাকে। চাকচিক্য গ্ল্যামারের রোশনায়ে নিজেদের বন্দি না করে, সে কালীভদ্রে কিনলেন, ইচ্ছে হলো মলে গেলেন, আলাদা কথা। আমি নিয়মিত কেনাকাটার কথা বলছি। সেই অভ্যেস পরিত্যাগ করে ছোট মাঝারি স্ট্যান্ড অ্যালোন দোকান থেকে কেনাকাটা করুন, স্বনিযুক্তিকে বাঁচিয়ে রাখুন, যাতে করে আগামীতে আপনার সন্তানও কিছু করে খেতে পারে। চাকরি বাকরির পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন, আগামীতে আরো ভয়াবহ হবে। তার নমুনা ইতিমধ্যে পেয়ে গেছেন, পাচ্ছেন, আগামীতে আরো পাবেন। সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা এই ভিডিওতে রাখবো, যাতে করে আপনারা মানসিক প্রস্তুতি দিতে পারেন, সেই বুঝে আগামী প্রজন্মকে পরিচালিত করতে পারেন এবং নিজেরাও ভাবতে পারেন। তো এটা অবশ্যই করুন। আমি আবেদন রাখছি আরো একবার, এই ছোট দোকান থেকে কেনাকাটা কেন করবেন, ছোট মাঝারি দোকান বা ফুটপাত থেকে মল কেন বর্জন করবেন, এ বিষয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও আছে ইউটিউবে। অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের বলবো সার্চ করে দেখুন, খুঁজে নিন, বা আমাকে বললেও আমি হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিতে পারি। এবারে আসছি, আরো একবার জানাই যে 6 ডিসেম্বর কলেজ স্ট্রিট অঞ্চলের মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছি। সবাই স্বাগত। সহযোদ্ধা, পাঠক, শত্রু, মিত্র, সমালোচক, নিন্দুক, সবাই স্বাগত। এটা ওপেন টু অল প্রোগ্রাম, তাই কোনো বাধা নেই, বিধিনিষেধের কোনো ব্যাপার নেই। তবে অনুগ্রহ করে একটাই আবেদন করব, যদিও এখন সেই প্রাসঙ্গিকতা নেই, মাস্ক স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসবেন না। মানে সেটা যেন আমার চোখে না পড়ে। আমার মনে হয় না আমার কোনো পাঠক সহযোদ্ধা এমনটা করবেন, প্রশ্নই আসে না। কারণ চক্রবাহের দিনরাত্রি যখন ওপেন হচ্ছিল অন্য একটি হলে, কলেজ স্ট্রিট কফি হাউসের ওপরে, সেই সময় অনেক পাঠকই উপস্থিত ছিলেন। সেই সময় এরকম একজন না দুজন, আমার পরিচিত নন তারা, কিভাবে যেন কারো মাধ্যমে ঢুকে পড়েছিলেন মাস্ক পরে। তাদেরকে আমি সবিনয়ে সিটের সামনে দাঁড়িয়েই উঠে যেতে বলি, মাস্ক খুলে আবার এসে বসুন। তাতে তারা অপমানিত বোধ করেছিলেন। এই নিয়ে বেশ মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা সেই সময় উপস্থিত অনেকেই জানেন। তাই ওই কাজটি আমার এটাই অনুরোধ আর কি, আর কোনো বিষয় নেই আর কি। তো আসলে ওই ব্যাপারটাতে আমার অ্যালার্জি এতটাই বেশি, মানে এটা বাড়াবাড়ি হয়তো, অবশ্যই কেউ বলবেন আমার ডাস্ট অ্যালার্জি আছে হয়তো। তো সেই ক্ষেত্রে আগে
আমার সঙ্গে কথা বলে অনুগ্রহ করে আগে কথা বলে নেবেন। ডাস্ট অ্যালার্জি ব্যাপারটা যদি বলেন সেটা আবার কিন্তু অন্য গল্প চলে যাবে। তো যাই হোক, ওই ষাঁড়ের সামনে না কোনো লাল কাপড় ধরলে ষাঁড় নাকি রেগে যায়, এরকম একটা মানে মিথ আছে। বাস্তবে কিন্তু তা নয়, ষাঁড় কিন্তু কালার ব্লাইন্ড, জানেন তো। ওটা যেভাবে নাড়ানো হয়, মুভ করা হয়, ওই মুভমেন্টটাই ষাঁড়কে উত্তক্ত করে আর কি। এমনিতে ষাঁড় লাল ব্যাপার, লাল নীল হলুদ সবুজ ওসব কিছু দেখে না। তো যাই হোক, আমি তো আবার দেখি, মানে লাল নীল হলুদ সবুজ দেখি না, কিন্তু মাছটা তো দেখতে পাই। তাই এটাই অনুরোধ। আরো একবার বলি, দূরবর্তী পাঠক সহযোদ্ধাদের জন্য থাকার ব্যবস্থা থাকছে, এবং যাদের অবস্থা অত্যন্ত খারাপ আমাকে সবিনয়ে বলবেন, আমি যাতায়াতের ভাড়াও দিয়ে দেব, সেটাও জানিয়েছি। আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। যারা দূর থেকে আসতে চাইছেন, কোনো বিষয় এখনো হয়তো পরিষ্কার হচ্ছে না এই অনুষ্ঠানের ব্যাপারে, তারা আমাকে অকপটে জানাবেন। আমি আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই অনুষ্ঠানে আমার একটি বই প্রকাশের সম্ভাবনা আছে, সম্ভাবনা জোরদার হচ্ছে। কি বই এখন বলার কোনো দরকার নেই। বইটা আমার কাছে এই মুহূর্তে আমার মনে হয় আপনাদের উপস্থিতি অনেক বড়, অনেক বেশি আমার কাছে কাম্য। লেখক হিসেবে বইটাও একটা আমার পরিচয়, আইডেন্টিটি, সেটা থাকতেই পারে। আপনারা সংগ্রহ করবেন, এবং আমি আগেও বলেছি যে আগের বইগুলোও থাকবে, এবং যারা সংগ্রহ করতে চাইবেন অবশ্যই করবেন। আমার লড়াইয়ের পথেও এত বড় একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যারা অক্ষম, আর্থিক সমস্যায় রয়েছেন, আমাকে অকপটে জানাবেন। আমি সবসময় হলে থাকব, গতবারের মতো হবে না, আমি ব্যবস্থা করব। এই পর্যন্তই। আর বাকি বিস্তারিত আমি জানিয়েছি, তবু আরেকবার সংক্ষেপে বলি। কয়েকজন সহযোদ্ধা যারা অনলাইনে অফলাইনে কাজ করছেন, এখনো করে চলেছেন, প্রথম দিক থেকে যাদেরকে আমি চিনি, তাদেরকে এই অনুষ্ঠানে আমরাই সম্মানিত করব। এবং এরকম অনেক সহযোদ্ধা আছেন যাদের আগামীতে এই সম্মান বা সম্বর্ধনা যে নামেই ডাকুন, আমার ইচ্ছে আছে এবং এই অনুষ্ঠানটি প্রতি বছর করবার। তো আরো একবার বলি, আমরা কেউ এই ধরনের সম্মানের প্রত্যাশা নিয়ে কাজে নামিনি, এই সচেতনতা বিস্তারের নামিনি, কিন্তু এটা মূল স্রোতকে একটু চ্যালেঞ্জ হিসেবে দেখানো যে আমরা একটা মূল স্রোতের মেন স্ট্রিমের একটা বড় হলে, কলেজ স্ট্রিট এলাকার হলে দাঁড়িয়ে আমরা এই কাজটা করতে পারি। কারণ আমরাই নিজেদেরকে সম্মানিত করব, একে অপরকে সম্মানিত করব। কারণ রাষ্ট্র, মূল স্রোত, সংগঠন, জায়নির শক্তি আমাদের কখনোই এই চোখে দেখবে না। আমরা তাদের কাছে অবশ্যই শত্রু বা বিরোধী পক্ষ, যেভাবেই ডাকুন। এই জন্য আমি গর্বিত, আমরা গর্বিত যে সেই সেই মর্যাদার অধিকারী হতে পেরেছি। এবারে আসছি আজকের ভিডিওর মূল বিষয়, শিক্ষা কোন পথে। শিক্ষা কোন পথে, কেন এই প্রশ্নটা মানুষ করছেন? অনেকেই প্রশ্ন করছেন যে এই যে পরীক্ষা শেষ হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশনের দুটি পরীক্ষা, 7 এবং 14, নবম দশমের জন্য এবং একাদশ দ্বাদশের জন্য, এবং বলা হচ্ছে যে নভেম্বরেই ইন্টারভিউয়ের রেজাল্ট বেরিয়ে যাবে, এবং ইন্টারভিউয়ের ব্যাপারগুলো ঘটবে বলা হচ্ছে। আর সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং পর্যবেক্ষণ আছে যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ। তো অনেকেই বুক বেঁধেছেন, আশায় আছেন, আবার অনেকেই একটা কনফিউশনে আছেন, দোলাচল বৃত্তিতে আছেন, ভয়ে আছেন, না চালে তো বিশ্বাস নেই। তো সেই বিষয়ে আলোচনা আমি আগের ভিডিওতে বহুবার করেছি। নিয়োগ হবে না বিয়োগ হবে, আমি এই আলোচনা এখানে রাখছি না, পুনরাবৃত্তি হয়ে যাবে।
শুধু আমি এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো তার সঙ্গে রিলেট করলেই বুঝতে পারবেন যে আমি যা এই নিয়োগ না বিয়োগ এ বিষয়ে যে পর্যবেক্ষণগুলো রেখেছি সেটা কতটা মিলছে না মিলছে না। আসুন আগে আমরা একটা ছবি দিয়ে নিই, ছবি নিয়ে আসি আপনাদের সামনে, তাহলেই একটু অবাক হবেন, বেশ অবাক হবেন যে এটা হওয়া সত্ত্বেও শিক্ষক ছাঁটাই চলছে, শিক্ষক নিয়োগে এত গড়িমসি হচ্ছে। শুধু আমাদের রাজ্য নয়, উত্তরপ্রদেশ থেকেও অনেক ক্যান্ডিডেট আপনারা জানেন যে এবারে পরীক্ষা দিতে এসেছিলেন, বিহার, উত্তরপ্রদেশ এসএসসি দিতে এসেছিলেন, তারাও বলছেন তাদের রাজ্যে ভয়ঙ্কর অবস্থা, শিক্ষক নিয়োগ নেই, বন্ধ। তাই তারা এই রাজ্যে আশায় আশায় এসেছেন। তো কি ঘটেছে? 2025-26 সালের যে বাজেট অ্যালোকেশন, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এডুকেশন বাজেটে, শিক্ষা বাজেটে 1,28,650 টাকা ধার্য করা হয়েছে। ভালো করে শুনুন, 1,28,650 টাকা। কল্পনা করতে পারছেন? বিশাল বড় দেশ আমাদের, স্বাভাবিক, ট্রিলিয়নের বাজেট আমাদের। তো একটা বিপুল অঙ্ক, 1,28,650 টাকা ধার্য করা হয়েছে। এবং সরকারি যে ওয়েবসাইট কেন্দ্রীয় সরকারের, সেখানেই বলা হচ্ছে এই যে এত বিপুল অঙ্কের পরিমাণ সে যা ধার্য করা হয়েছে শিক্ষা বাজেটে, তা গতবারের তুলনায় 6.22% বেশি। অভাবনীয়, অভাবনীয়। ভাবতে পারেন আমাদের দেশে শিক্ষাক্ষেত্রে কখনোই সবসময় 3, কখনো 2.5, কখনো 2, এই 3-এর মধ্যেই আশেপাশেই শিক্ষাক্ষেত্রে যে অ্যালোকেশন, মানে জিডিপির যে পার্সেন্টেজ, সেটা ধার্য হয়ে এসেছে এতদিন পরে। অনেকেই শোরগোল তুলতেন শিক্ষাক্ষেত্রে এত কেন কম ব্যয় করা হচ্ছে। কখনো 1.5%ও ব্যয় হয়েছে, কখনো 2%, কখনো একটু বেশি, হয় সামরিক ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ব্যয় করা হতো। এই নিয়ে অনেকেই আপত্তি তুলতেন, দাবি জানাতেন শিক্ষাক্ষেত্রে কেন এত ব্যয় করা, কম কম ব্যয় কেন করা হচ্ছে। এই যেমন ধরুন 2023-24 সালেই আমরা দেখতে পেলাম 2.9%, জিডিপির 2.9% বাজেটে ধার্য করা হয়েছে, 3-এরও কম। এবারে সরকার স্বয়ং দাবি করছেন যে গতবারের তুলনায় 6.22% নাকি বাড়ানো হয়েছে শিক্ষাক্ষেত্রের বাজেট অ্যালোকেশন। ভাবতে পারেন কতটা বেড়ে গেল? ভাবা যায়? আপনি বৃদ্ধিটা বাদ দিন, আপনি 6.22 ভাবুন। আগে যেটা গড়ে 3-এর এদিক ওদিক ছিল, তো ডবল হয়ে গেল, ডবলেরও বেশি হয়ে গেল। কোন সময় হলো? যখন মানুষ দাবি করত 1990-এর দশকে, 2005-10 এই রকম সময়ে বা তারও আগে যে দাবিটা উঠেছিল, সেই দাবিটা পূর্ণ হলো, পূর্ণ হচ্ছে 2025-26 সালে, করোনার পরে। এবার প্রশ্ন করতে পারেন, হ্যাঁ স্যার ভালো তো, যখনই হোক, দাবি তো একটা ছিল, বাজেট বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার একটা বিশাল বড় ভূমিকা আছে। তাহলে তো 1,28,650 টাকা এবারের বাজেটে অত্যন্ত ইতিবাচক, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 79,000 কোটি টাকা স্কুল ক্ষেত্রে, স্কুল এডুকেশন এবং লিটারেসির জন্য ব্যয় করা হচ্ছে, আর প্রায় 51,000 কোটি টাকা, মানে 50,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে
হায়ার এডুকেশনের জন্য। তাহলে ৭৮,০০০ কোটি টাকা ধরুন, সেটা স্কুল এডুকেশন এবং লিটারেসি ড্রাইভ, এবং ৫০,০০০ কোটি টাকা হায়ার এডুকেশনের জন্য ব্যয় হচ্ছে। এটা খুব ভালো খবর। দুই মিলিয়ে যোগ করে দেখুন, ওই ওরকমই দাঁড়াচ্ছে ১,২৮,৬৫০ কোটি টাকা সাকুল্যে। আনন্দের কথা। বেশ, কিন্তু এবার ভাবুন তো, যখন বাজেট অ্যালোকেশন বাড়লো, বরাদ্দ বাড়লো, এত গুণ বাড়লো, সেই সময় শিক্ষক নিয়োগ নেই কেন? সেই সময় ছাঁটাই চলছে কেন? সেই সময় দুর্নীতির নামে কোন রকম প্রমাণ ছাড়া, টার্মিনেশন লেটার ছাড়া শিক্ষকদের মাইনে বন্ধ হয়ে যাচ্ছে কেন? সেই সময় খিচুড়ি নোটিফিকেশন করে এসএসসি করতে হচ্ছে কেন? এত বাজেট বরাদ্দ বাড়লো, তাহলে তো আরো আলাদা করে এসএসসি নেওয়া উচিত ছিল বছর বছরে, ফ্রেশারদের জন্য এবং যারা চাকরি করছিলেন তাদের জন্য। তাহলে এই যে বাজেট বাড়লো, এত বাড়লো, সেটা রিফ্লেকশন কোথায়? হোয়ার ইজ দ্য রিফ্লেকশন? হোয়ার ইজ দ্য, বাংলায় বললে কি হবে, প্রতিফলন। প্রতিফলন ঘটবে তো, তা কিন্তু ঘটছে না। অর্থাৎ আগে যখন শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ কম ছিল, ৩% আশেপাশে ঘোরাঘুরি করত, দুইয়েও নেমে যেত, তো তখন তো শিক্ষক নিয়োগ হচ্ছিল রীতিমতো। এই যে বছর বছর এসএসসি হচ্ছিল। শুধু তাই নয়, সরকারি ক্ষেত্রেও পিএসসি, স্টাফ সিলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি পরীক্ষাগুলো হচ্ছিল। নিয়োগ যত কমই হোক বা বেশিই হোক, পরীক্ষাগুলো হচ্ছিল, নিয়োগ হচ্ছিল। ডব্লিউবিসিএস, খোঁজ দিয়ে দেখুন ডব্লিউবিসিএস এর কোন সালের পরীক্ষায় অনুযায়ী শেষ নিয়োগ কবে হয়েছে। তাহলে সর্বত্র ডামাডোল চলছে। তো শিক্ষাক্ষেত্রে তো কম বাজেট বরাদ্দে নিয়োগ হয়েছে, কিন্তু এত বাজেট বাড়া সত্ত্বেও শিক্ষক নিয়োগে ডামাডোল কেন? শুধু এই রাজ্যে নয়, বিহারে, উত্তরপ্রদেশে, সর্বত্র। এবং শুধু তাই নয়, এবং সুদিন এলো বাজেটে, সেই সময় সুপ্রিম কোর্টের আদেশ, মানে পর্যবেক্ষণ আসছে যে টেট দিতে হবে শিক্ষকদের, আগামী ২ বছরের মধ্যে টেট দিতে হবে। কোয়ালিফাই করতে না পারলে, পাশ করতে না পারলে বাধ্যতামূলক অবসর নিতে হবে। ৫ বছর যাদের চাকরি বাকি আছে তার মধ্যে, তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। তবে তারা প্রমোশন পেতে চাইলে, প্রমোশন মানে ওই ধরুন হেডমাস্টার হওয়ার ইচ্ছে হয় যদি, বা আমার মনে হয় আগের ভিডিওতে বলেছি ইনক্রিমেন্টের ব্যাপারটাও প্রমোশনের মধ্যে পড়ে, এসব চাইলে তাদের পরীক্ষায় বসতে হবে। তো এই যে বাধ্যতামূলক অবসরের পরে তারা অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন, এটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত বলা হচ্ছে। তবে ২০৩০-এর পরে কি দাঁড়াবে সেটা কিন্তু এই অধম বহু আগেই বলেছে, এখানে পুনরাবৃত্তি করতে চাইছি না। তাহলে এত বাজেট বরাদ্দ বৃদ্ধি সত্ত্বেও শিক্ষকদের পরিস্থিতি ভালো না। ছাত্রদের পরিস্থিতি কি ভালো? খুব একটা না। মানে অন্তত সরকারি স্কুলের কথা বলছি, কারণ এই বাজেটটা তো সরকারি শিক্ষাক্ষেত্রে এই বাজেট অ্যালোকেশনটা হয়েছে, তাই তো আমরা জানি, তাই তো? তাহলে আমাদের রাজ্যেই গত বছর ৮,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে সরকারিভাবে। এবছর দেখবেন আরো বন্ধ হবে, এবং ২০৩০-এর মধ্যে এই রাজ্যের ৫০% স্কুল বন্ধ হয়ে যাবে, নয় মার্চ হয়ে যাবে। আমি বহু আগেই এসব বলেছি। তাহলে ছাত্ররাও যে খুব একটা বেনিফিটেড হচ্ছে এই বাজেট অ্যালোকেশনের বৃদ্ধিতে, এমনটা বলা যাবে না। ওই আগের বাজেট অ্যালোকেশনেও মিড ডে মিল হতো, এখনো মিড ডে মিল হচ্ছে, একই রকম চলছে। তাহলে এই টাকাগুলো যাবে কোথায় বা যাচ্ছে কোথায়? শিক্ষকদের মাইনে খাতে, স্যালারি খাতে তো খরচ কমে চলেছে আমাদের রাজ্যে, সব রাজ্যে, কারণ নিয়োগ নেই। তো এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি,
তার থেকে প্রশ্ন যাচ্ছে না আপনাদের মনে যে এই যে বাজেটটা বাড়ানো হলো, এতটা বাজেট বাড়লো, সরকারি বলছে 6.22% গত বছরের তুলনায়, তাহলে সেই টাকাগুলো যাবে কোথায়, যাচ্ছে কোথায়, হোয়ার ইজ দ্য মানি গোয়িং? আসুন এবার একটু আমার যে দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ অধমের, সেটা আপনাদের সামনে রাখি, তারপরে দুটোকে মেলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেকটা উত্তর পেয়ে যাবেন। আর যারা অমৃতস্ব পত্রা দ্বিতীয় খণ্ডে জাতীয় শিক্ষানীতির উপরে, নবকলেবরের জাতীয় শিক্ষানীতির উপরে বিস্তারিত আলোচনাটি করেছেন, তারা তো ইতিমধ্যেই জানেন। তো কিন্তু এই যে পরিস্থিতি, বর্তমানে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, তার সঙ্গে রিলেট করে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আসুন, আমাদের এই যে শিক্ষার বাজেট, যেটা মানে যে বরাদ্দ হয়, তার কত শতাংশ শিক্ষকদের মাইনের পেছনে বা অবসরকালীন যে ভাতা সুযোগ সুবিধে দিতে হয় তো সরকারকে, কত শতাংশ চলে যায়? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য বলছে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা, এই দুটি রাজ্যের ক্ষেত্রে অন্তত 80% শিক্ষাক্ষেত্রে বাজেট, রাজ্যের যা শিক্ষার বাজেট, তার 80%ই মাইনে দিতে চলে যায়। শিক্ষাকর্মীদের মাইনে দিতে চলে যায়, মাইনে এবং অবসরকালীন সুযোগ সুবিধে, পেনশন ইত্যাদি ইত্যাদি। এবং অন্যান্য রাজ্যে 80% না হলেও 60-70, মানে 60-এর কমে কোনোটাই নয়, চলে যায় মাইনে দিতে এবং অবসরকালীন সুযোগ সুবিধে দিতে। এইটা ওরা রাখতে চাইছে না আগে। হ্যাঁ, অর্থাৎ ওরা কি করতে চাইছে, সিম্পল প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করুন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। ভালো মন্দ এ সবই আপেক্ষিক। ট্রাই টু কাম টু টার্মস উইথ এমার্জিং রিয়ালিটি। যে রিয়ালিটি আসছে, রিয়ালিটি বলে আর্থসামাজিক রিয়ালিটি বিষয়টা পুরোটাই পারসেপটিভ, মানুষই তৈরি করে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই এটা একই রকম এমন নয়, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ ভাবে। এই যে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে বলছি, এতে করে অনেকে যেমন আশঙ্কিত হচ্ছেন, অনেকে মনে করছেন এটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে। একই রকম ভাবে এমন মানুষও আছেন যারা ভাবছেন যে না, এতে ভালোই হবে, ভালো হবে, ভালো হচ্ছে। ভালো মন্দের ব্যাপারটা তো সাবজেক্টিভ, কারণ আমরা যেরকম ভাবে আমাদের ভাবানো হয় সেভাবেই আমরা ভাবি। তা সত্ত্বেও আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের এক্সপোজার, আমরা কি কি দেখি, কি কি শুনি, কি কি পর্যবেক্ষণ করি, এগুলো ম্যাটার করে। যাই হোক, তাই ভালো মন্দের ব্যাখ্যাতে আমি যাচ্ছি না, রিয়ালিটিতে যাচ্ছি যে ওরা এই সিস্টেমটাকে এবার ভাঙছে। অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশই শিক্ষকদের মাইনে দিতে চলে যাচ্ছিল, মাইনে এবং অবসরকালীন সুযোগ সুবিধা। তো সেইটা ওরা রাখতে চাইছে না। তাই বাজেট বৃদ্ধি হওয়া সত্ত্বেও শিক্ষকদের নিয়ে টানাপোড়েন চলছে, ছাঁটাই চলছে। কেন? আপনারা অনেকেই ভাবতে পারেন, যদি এমন হতে পারত যে ঠিক আছে, শিক্ষকদের মাইনে অনেক বাড়ানো হয়েছিল, লোভনীয় চাকরি হয়ে গিয়েছিল, বড় আরামদায়ক হয়ে গিয়েছিল, অনেকের, সবার না হলেও অনেকের মধ্যে আসি যাই মাইনে পাই ব্যাপারটা সরকারি কর্মচারী নির্বিশেষে হয়ে গিয়েছিল। এই কারণেই যারা পাননি চাকরি, তারা অনেকেই সরকারি চাকুরিদের ঈর্ষাও করে থাকেন, যে চাকুরিদের, যে সেই কারণে জেলাসির জায়গা থেকে তারা আবার তাদের বিরুদ্ধে চলে যান। অনেক রকম সাইকোলজি কাজ করে। আমি এই অধম একমাত্র বোধ হয়, আমি পুরো দাবি করি না যে আমি পুরো নিরপেক্ষ অবস্থান থেকে আলোচনাগুলো করছি, তবু আমি যে অবস্থানে আছি সেখান থেকেই মনে হয় এই নিরপেক্ষ, মানে নিরপেক্ষ বলতে আমি বলতে চাইছি, আমি সবসময় বলি আমি বহুজন হিতায়, অর্থাৎ সে অর্থে আমি নিরপেক্ষ নই, কিন্তু এই প্রসেসগুলো কিভাবে হচ্ছে বোঝার জন্য আমার অবস্থানটা আমি মনে করি ইতিবাচক। অর্থাৎ আমি সরকারি চাকরি একটা সময় করলেও এখন করি না। আমি সরকারি চাকরি পাইনি বলে খুব রেগে আছি বঞ্চিতদের দলে, তাই ফলে আমি এদেরকে সর্বনাশ চাইবো, বা দুর্নীতি, সবাই দুর্নীতি পরায়ণ এমন বলবো, এমনটাও নয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তাই এই দল কি বলছে তার সঙ্গে তাল মিলিয়ে কথা বলবো, এমনটাও নয়। অর্থাৎ আমি প্রক্রিয়াটা আপনাদের সামনে
ঠিকঠাক তুলে ধরতে পারি বলে আমার বিশ্বাস। আমি সেই কাজটাই করে চলেছি। তাহলে আপনারা ভাবতেই পারেন যে শিক্ষকদের এত এত মাইনে, ঠিক আছে, বা শিক্ষকদের জন্য 80% 70% ব্যয় হয়ে গেলে ছাত্রদের জন্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য কতটুকু বাঁচে, তাহলে কমানো হোক, বা শিক্ষকদের চুক্তিভিত্তিক করে দেওয়া হোক, বা এইরকম করা হোক, বা এইটা করা হোক, ইত্যাদি ইত্যাদি, বা পে স্কেল সংশোধন করা হোক। অনেক রকম মতামত আমরা দিতেই পারেন, দিয়ে শিক্ষাটাকে ঢেলে সাজানো হোক, রিসেট, যেটা আমি বারবার করে বলছি। ব্যাপারটা কি তাই? তেমনটা হলে কিন্তু অনেকেরই, মানে আমিও একদম হাত তুলে ব্যাপারটাকে বলতাম, হ্যাঁ এই তো বেশ ভালো, ভালো। হ্যাঁ, শিক্ষকদের বা শিক্ষক কেন, সরকারি কর্মচারী নির্বিশেষে একটা পে প্যারিটি, সরকারি বেসরকারি, অনেকেই আছেন বেসরকারি চাকরি করেন, 8-9 হাজার টাকাও তাও ইনকাম করতে পারেন না, কিভাবে সংসার চালাচ্ছেন? তো অবশ্যই একটা পে প্যারিটির চিন্তা ভাবনা করা যেতে পারে যদি এইরকম হতো। তা হচ্ছে কি? হচ্ছে না। তাহলে কি হচ্ছে? আসলে এই যে উদ্যোগটা নেওয়া হলো, শিক্ষাক্ষেত্রের বাজেটে এত এত একটা বৃদ্ধি, সেটা কিন্তু উদ্দেশ্য আসলে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। আগে হ্যাঁ, পিপিপি মডেল বলুন, যেভাবেই ডাকুন না কেন, অর্থাৎ এই টাকাটা এবার বেসরকারি হাতে চলে যাবে। তাই বাড়িয়ে রাখলে বেসরকারি কর্তৃপক্ষ, মালিক শ্রেণী, আদানি আম্বানি বিল গেটস, যেভাবেই দেখুন তাদের সুবিধে হবে। যেভাবে ভ্যাকসিন কিনতে, করোনা ভ্যাকসিনের অফিসিয়ালি প্রায় 40,000 কোটি টাকা, বাস্তবে আরো বেশি, সেটা সেরাম ইনস্টিটিউটকে হাতে চলে গেছে। জনগণের, আমাদের ট্যাক্সের টাকা সরকার দিয়ে দিয়েছেন ভ্যাকসিন কেনার জন্য। তো একই রকম ভাবে শিক্ষাটাকে ওরা ইনফ্রাস্ট্রাকচার সহ ওদের হাতে তুলে দেবে, আর এই টাকাটা ওদেরকে দিয়ে বলা হবে আপনারা এবার ব্যয় করুন। কিভাবে করবেন? আপনারা পলিসি তৈরি করবেন। পিপিপি মডেলের বেশিরভাগ ক্ষেত্রেই যে খেলাটা, সেখানে সরকার কিন্তু হাত গুটিয়ে নেয়, পলিসি মেকিং করে প্রাইভেট পার্টি, কর্পোরেট, তারাই ঠিক করে মাইনে, স্যালারি খাতে কত দেওয়া হবে, অমুক খাতে কত দেওয়া হবে, এবং আমাদের লাভ প্রফিট কত থাকবে। অর্থাৎ বেসরকারিকরণের প্রাক মুহূর্তে ভেতরে ভেতরে হয়ে গেছে, বাজেটটাকে বাড়িয়ে ফুলিয়ে নেওয়া হলো, যাতে করে বেসরকারি মালিকেরা এই প্রজেক্টগুলোতে আগ্রহী হয়ে ওঠে এবং শিক্ষাক্ষেত্রে তারা ইনভেস্ট করতে চায় এবং লাভজনক ক্ষেত্র হয়ে উঠতে পারে, যে সরকার বাহ এত টাকা অ্যালট করেছে। তো তাই ওই যে আমি বারবার করে একটি পোস্ট দিয়ে থাকি যে বাগান উচ্ছেদ করতে গেলে, মানে প্রথমে গাছপালাকে উচ্ছেদ করতে হয়, হ্যাঁ, ওই যে 2 বছর ধরে বন্ধ করা, তারপরে মালিদের পালা, মালিদেরকে ম্যানেজ করে, শিক্ষকদের ম্যানেজ করেই তো স্কুলগুলোকে বন্ধ রাখা হয়েছিল, তাদেরকে ঠিকঠাক মাইনে দেওয়া হয়েছিল। তো সেই সময় তারা কি ভেবেছিলেন যে আনলক পিরিয়ডে এরকম তাদের জন্য অপেক্ষা করছে? ভাবেননি। এটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো সেই খেলাটাই চলছে। আচ্ছা, কিভাবে এটা হবে? প্রশ্ন রাখতে পারেন, কিভাবে এটা হবে, এটা কিভাবে করা যাবে? আমি একটা রূপরেখা আপনাদের সামনে দিচ্ছি, হুবহু এটাই হবে এমনটা আমি দাবি করতে পারি না, কারণ এটা একটা পুরো এক্সপেরিমেন্ট, মানে প্রথম ঘটছে পৃথিবীতে, আমাদের দেশে, রিসেট প্রক্রিয়া। তো অনেকটা ঝুঁকি নিয়ে এটা ওরা করছে, ওরাও ভয়ে ভয়ে আছে, ব্যাকল্যাশ হতে পারে, কিন্তু ওরা করছে এবং করে ছাড়বে। কি ভাবছে ওরা? আসুন, ওদের মধ্যে ওদের যে পলিসি যা ঘটছে এবং ওদের যে ভাবনা চিন্তা এবং ইতিমধ্যে যে মডেলগুলো এবং যে প্রস্তাবগুলো আমরা পাচ্ছি বা আমি দেখছি খবরগুলো, সেইখান থেকে একটা ধারণা নিই, যাতে করে আপনারা এগোতে পারেন, মানসিক প্রস্তুতি রাখতে পারেন আগামীর জন্য, সন্তান সন্ততির জন্য। প্রথমেই বলেছি যে 2030-এর মধ্যে শুধু এই রাজ্য নয়, আমাদের দেশের
50% না হলেও কাছাকাছি স্কুল বন্ধ হয়ে যাবে ছাত্রছাত্রীর অভাবে, পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাবে। এবং আর কি করা হবে, বাকি যেসব স্কুল থাকবে সেগুলোকে মার্জ করে দেওয়া হবে, অর্থাৎ এক ছাদের তলায় আনা হবে, মার্জার, যেটা আমি বহু আগেই বলেছিলাম। এতে করে কি হবে, শিক্ষকের ভ্যাকান্সি, নাম্বার অফ টিচার্স, তাদেরকে নিয়োগ করার কথা ভ্যাকান্সি, সেটা কমে যাবে, ড্রাস্টিক্যালি কমে যাবে। আর কি হবে, আর শিক্ষকদের জন্য যে মাইনে, যে স্যালারি খাতে যে এক্সিস্টিং পে স্ট্রাকচার আছে, সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। অর্থাৎ শিক্ষকদের মাইনে যেমন আমাদের রাজ্যে 80% চলে যায়, হরিয়ানাতে 80%, অন্যান্য রাজ্যে 70-60%, সেই বোঝাটা যদি কমানো যায়, তবেই মালিক শ্রেণী, যার হাতে শিক্ষাটা যাচ্ছে পিপিপি মডেলে বা যেভাবেই ডাকুন, তারা লাভের মুখ দেখবে, প্রফিটের মুখ দেখবে, নইলে তারা প্রফিট পাবে না। তো এই কারণেই ওই আমি আরো একটি পোস্ট দিয়ে থাকি মাঝে মধ্যে, যে প্রসেসটা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে ভাবতে শিখুন। ধরুন আপনি একটা বাড়িকে, বড় বাড়ি আপনার বাপ ঠাকুরদা করে গেছিল, বড় বাড়ি, জমিদার বাড়ি, এবার সেটা আপনি মনে করছেন যে না, আমি আপনার ওপর চাপও আছে, প্রমোটাররা বলছে, প্রমোটার মানে এখানে ধরে রাখুন বিল গেটস, বড় বড় সব যারা। আপনি ধরুন কোনো এলাকায়, গ্রামের একটা জমিদার বাড়িতে আছেন, বড় জায়গা, 10-15 বিঘের উপরে বাড়ি, বাগান। এবার শক্তিশালী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত কোনো প্রমোটারের নজর পড়েছে, তারা বলছে বাড়িটা আমাদের দিয়ে দিন, অথবা আপনাকে লোভ দেখিয়েছে যে আপনি এত পাবেন, আপনি এত পাবেন। এবার আপনি দেখছেন যে আপনার অনেক ভাইটাই আছে দূরে, দূরে টুরে থাকে বা কিছু, তারা যদি এসে দাবি টাবি করে, অনেক ঝামেলা, বিভিন্ন যে কোনো কারণেই হোক না কেন, আপনি ভাবছেন যে না, কি দরকার, মনে হচ্ছে মাঝে মাঝে এটা ঠিক হবে, এত লোক এখানে আছে, মালি আছে, হ্যাঁ মালি টালি আছে, ঠাকুর চাকর এখনো কিছু আছে, কষ্টে সৃষ্টে হলেও চলে যাচ্ছে, এগুলো এদেরকে তাড়িয়ে দেব। কিছু ভাড়াটিয়াও আছে, বাবারা বসিয়েছিল, দাদুরা বসিয়েছিল, গরিব মানুষ, তারা এখানে মালি বাগানে কাজ করবে, থেকে গেল, কেউ জমি চাষ করতো, থেকে গেল, থাকতে দিয়েছে। এবার প্রমোটার বলছে ওদেরকে তুলে দিতে হবে, বাড়িটা খালি করুন, খালি করে আমাদের দিয়ে দিন। তো এই সব আপনি ভেবে দেখলেন যে না, ওটাই লাভজনক, কারণ প্রমোটার আপনাকে কয়েক কোটি টাকা দিয়ে দেবে, কি দরকার আপনার এইসব ঠাকুর চাকর মালিকে নিয়ে ভাবা। আপনি তো টাকাটা পেয়ে যাচ্ছেন, তো এতগুলো লোক যারা বাড়িতে ভাড়া থাকে, তাদের উৎখাত হবে, ব্যাপারটা অনেকটা ওই রকম। এখানে ওই প্রমোটারের জায়গায় ভাবুন জায়নির শক্তি, ভাবুন আদানি আম্বানি, তারও ওপরে যারা রয়েছে, তারা কন্ট্রোল করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যে থিঙ্ক ট্যাঙ্ক, তারা এই তৃতীয় বিশ্বের দেশগুলো বা যে কোনো দেশ, এখন ওরা সমস্ত দেশকেই কন্ট্রোল করেছে, চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় এখনো পারেনি, নেতাদের মেরে দিচ্ছে। তো তারা এই বড় প্রবণতা, তারা বললো এই দেশটা আমাদেরকে দিয়ে দাও, ভালো অরণ্য সম্পদ আছে, জল সম্পদ আছে, শস্য আছে, অনেক কিছু আছে, এই দেশটাকে আমরা আমাদের মতো করে কমে খাবো, দিয়ে দাও। তা সেইভাবে পলিসি তৈরি করতে হবে। তো এইবারে আমাদের নেতা, আমাদের রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক না কেন, তারা ভেবে দেখলো ভাই কি দরকার ঝামেলায় গিয়ে, জনগণ ভাড়মে যাও, যেমন করে ওই ঠাকুর চাকর মালির কথা আপনি ভাবলেন না, দিয়ে দিলেন জায়গাটা প্রমোটারকে, বেশ কয়েক কোটি টাকা পেলেন। তেমন করে ওই নেতারা, যারা টাকা অথবা নোবেল পুরস্কারের লোভ, সম্মান, বিভিন্ন রকমের দেখবেন স্লোগান টোগান ওঠে, তো এই কারণে তারাও নিজেদেরকে বিক্রি করে দিল, এবং তারা ভাবলো ঠিকই তো, ওকে ঝামেলায় গিয়ে কি হবে, কথা শুনি, আন্তর্জাতিক শক্তির সঙ্গে তো পারবো না, কি দরকার, আমরা ওটাই করি। তো সেইভাবে পলিসি রূপায়ণ করা হচ্ছে, এটাই লার্জার পিকচার। খুব সহজ করে বললাম, খুব সহজ করে বললাম।
আর যারা আরো তথ্য সহ লিঙ্ক সহ পড়তে চান তারা অমৃতস্বপত্র দ্বিতীয় খণ্ড পড়ুন, গ্রিগরি রাসপুটিন পড়ুন, কিভাবে কন্ট্রোল সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল। তাহলে এবং স্ট্যাচু অবশ্যই। এবার এই যে জায়গাটা, এখানে প্রধান বিষয়টা কি, ঠাকুর চাকর মানে লাভজনক করতে গেলে বাড়িটাকে যদি ভেঙে সেটাকে কাজে লাগাতে হয়, বা মনে হলো এই ঘরগুলো ভালো এটা রেখে দিলাম, বা এই পরিবারগুলো ভালো রেখে দিলাম, বা যেগুলো ভালো মূল্যবান রেখে দিলাম, বা কাজে লাগানো গেল, বাড়ি মডেল করে নিলাম, কিন্তু মূল শর্ত কি এই ঠাকুর চাকরগুলো ওখান থেকে হটাতে হবে। তো সেক্ষেত্রেও এডুকেশন সেক্টরেও একই রকম ভাবে ওটা বাড়ি হিসেবে ভাবুন, রিসেট হচ্ছে, রিমডেল হচ্ছে, তাহলে শিক্ষকদের এখান থেকে হটাতে হবে, কর্মচারীদের হটাতে হবে, এটাই পলিসি। একবারে তো পত্রপাত হটানো যায় না, যায় কি, যায় না। তাহলে কি করতে হবে, মামলা করে, আদালতকে ব্যবহার করে, বিভিন্ন কৌশলে এই কাজটা করতে হবে ধাপে ধাপে। কারণ হট করে, এটা তো গণতন্ত্র তো ওরাই এনেছে, এবং এই গণতন্ত্রের দাওয়াইটা ওরা বানিয়ে রেখেছে, সংবিধান কনস্টিটিউশন থেকে শুরু করে আদালত কিভাবে কখন ম্যানেজ করা যায় সেটা ওরা জানে। তো সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে, বাড়িটা খালি করার প্রক্রিয়া, বোঝাতে পেরেছি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, তাহলে এই যে প্রমোটার জমিদার বাড়িটা নিয়ে কি করবে, কি করবে? বাড়িটা তো এত 15-20 বিঘে জায়গা, ধরো বড় জায়গা নিয়ে আছে, তো কি করবে সে? ধরুন কিছু তো একটা করবে, ধরুন সেখানে একটা রিসোর্ট করবে প্রমোটার, রিসোর্ট, বার হবে, অ্যামিউজমেন্ট পার্ক হবে, হোটেল হবে, 5 স্টার হতে পারে, যাই হোক হবে। তো একটা প্রজেক্ট সে করবে, জমিদার বাড়ি দিয়ে সে কি করবে? বেশ, তাহলে এখন আপনি প্রশ্ন করুন, তো সেইখানে কি লোকজন লাগবে না? নিশ্চয়ই লাগবে। তাহলে সেই লোকজন, তো এই যে ঠাকুর চাকর গুলো সব ছিল জমিদার বাড়িতে, এত সব মালি টালি ছিল, ভাড়াটিয়া, ওদেরকে লাগিয়ে দিলে হয় না? কেন ওদেরকে ছাঁটান বিদায় করতে হলো? মুশকিল, পারবে? রিসোর্ট চালানো যেরকম ভাবে, রিসোর্টে এই বাগান বাড়ি জমিদার বাড়ি দেখাশোনা করা আর রিসোর্টটা একরকম হলো, এক জিনিস হলো? হলো না তো। তো সেই স্কিল কি এদের আছে? নেই। যদি স্কিল থাকে তো দেখবো আমরা, আপাতত তো বিদায় করো, পরে আমরা দেখে নেবো যদি সেই স্কিল থাকে, পরে আবার পরীক্ষা টরীক্ষা ইন্টারভিউ দিয়ে যদি মনে হয় যে না, রিসোর্ট করার মতো, রিসোর্ট দেখাশোনা করার মতো স্কিল আছে, রেখে দিতে পারি আমরা, কিন্তু আমাদের শর্তে। হুম, আগেকার শর্তে নয়। কিরকম? এবার একটু ওয়াইডলি ভাবুন, লার্জার পিকচারটা ভাবুন। কি? শিক্ষকদের ক্ষেত্রে, ওরে বাবা, 50,000 টাকা মাইনে, 60,000 টাকা মাইনে, সিনিয়র হয়ে গেলে আবার 80,000 টাকাও অনেকে পাচ্ছে। অসম্ভব, আমরা ওইরকম মাইনে দিতে পারবো না। আমরা যেটা করছি, এই যে রিসেট প্রক্রিয়ায় আমরা যে স্কুলের কথা ভেবেছি, মার্জারের কথা ভেবেছি, পিপিপি মডেলের কথা ভেবেছি, সেখানে সব শিক্ষকই থাকবেন চুক্তিভিত্তিক, চুক্তিভিত্তিক শিক্ষক থাকবেন, এবং সেই হিসেবে আমরা প্রতি 2 বছর অন্তর, 3 বছর অন্তর তাদের পারফরমেন্স দেখে রিনিউ করব, এবং তাদেরকে আগামীতে যে স্কিলগুলো দরকার, ইংরেজি একটু কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে এআইটা অল্প স্বল্প বোঝা, গ্লোবাল ওয়ার্মিং, ট্রান্সজেন্ডার, জেন্ডার জাস্টিস, এই বিষয়গুলো নিয়ে জ্ঞান, ফেমিনিজম নিয়ে জ্ঞান, এই সব বেসিক স্কিল, এবং অবশ্যই পেডাগজি বলুন, যাই বলুন, এই ব্যাপারগুলো তাদেরকে জানতে হবে। স্পেশাল চিলড্রেনকে কি করে হ্যান্ডেল করা যায় সে বিষয়ে আমরা ভাবছি। তার জন্য আলাদা নিয়োগ হবে, তবুও শিক্ষকদেরও, অন্যান্য শিক্ষকদেরও এই বিষয়ে ন্যূনতম জ্ঞান আমরা প্রত্যাশা করছি। এরকম ভাবে আগামীর শিক্ষককে আমরা ভাবছি, এবং অবশ্যই চোখ মুখ বুঝে কাজ করতে হবে। এই কটা ক্লাস, ওই কটা ক্লাস, এতটা পর্যন্ত ডিউটি, ওই পর্যন্ত ওসব চলবে না। সিসিএল টিসিএল চলবে না আমাদের আন্ডারে, ওসব অত ছুটি টুটি হবে না। সব তো বুঝতেই পারছেন, আমরা এই রিসেট করছি, তো সেই বুঝে আমরা লোক লাগবো। আগেকার লোকজন যেসব শিক্ষক রয়েছেন, তারা তো বেশিরভাগই এই আমরা যেভাবে শিক্ষাকে ভাবছি, তারা সুটি করবেন না, দে আর সিম্পলি মিসফিট।
আর তাই আমরা তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করছি, এবং তার জন্য বিভিন্ন রকমের স্ক্রিনিং টেস্ট, আবার টেট দিতে হবে, এসব বলে টলে আমরা এই চেষ্টাগুলো করছি আর কি। দেখা যাক আমরা সফল হব, কি বুঝলেন? বেশ, এটা গেল একটা পার্ট, বুঝতে পারলেন আশা করি। কিন্তু ছাত্র পড়ুয়া তারা কি করবে, তাদের জন্য কি আছে? অবশ্যই দিশাটা কি, আপনারা দেখবেন ইতিমধ্যেই গ্রামে গঞ্জেও প্রাইভেট স্কুলের বিভিন্ন রকমের ফ্রাঞ্চাইজি শুরু হয়ে গেছে, এমনকি ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে বিভিন্ন রকমের সব ব্র্যান্ডেড স্কুলের গ্রামে গঞ্জেও ব্রাঞ্চ বা ফ্রাঞ্চাইজি ডাইরেক্টলি কেউ খোলে না, বুদ্ধিমানের কাজ, লোকাল কাউকে দিয়ে, কারণ লোকাল হলেই সুবিধে, রক্ষা টক্ষা করতে পারবে, মারধর খেলেও সামলাতে পারবে আর কি, স্থানীয় জনতাকে দিয়ে এসব করানো হয়। তো যাই হোক, তো এটা লোভনীয় ফ্রাঞ্চাইজি দিয়ে এটা করা হচ্ছে ইনিশিয়ালি, আপনারা জানেন। অর্থাৎ তখন আমরা কি দেখতে পাবো, মফস্বল এলাকার, শহরাঞ্চলের বেশিরভাগ ছেলেমেয়েই, কয়েক নামমাত্র ব্যতিক্রম ছাড়া, সবাই বেসরকারি স্কুলে ইতিমধ্যেই পড়াশোনা করছে, খোঁজ নিয়ে দেখুন। তাই শহরের স্কুলগুলো সব ধুঁকছে বা বন্ধ হয়ে গেছে। শিক্ষক শিক্ষিকাদের একটা, ছেলে মেয়েদের একটা বড় অংশ বেসরকারি স্কুলে পড়ছে, এটা বাস্তব। তাহলে গ্রামে গঞ্জে যাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তারা এই সব স্কুলে পড়বেন, বেসরকারি স্কুলগুলোতে পড়বেন। অবশ্যই বাবা মারাও চাইবে যে বেসরকারি স্কুলে পড়লে ঝকঝকে ভবিষ্যৎ হবে, ব্র্যান্ডিং হবে, এই হবে সেই হবে, আগামীতে ভালো চাকরি বাকরি পাবে, এই স্বপ্ন তারা দেখছে। বাস্তবে পাবে না, কিন্তু আমি বলেছি, কিন্তু তারা তো আগামীকে দেখতে পান না, পাবেন না, তো তারা ইনভেস্ট করবেন। আর আপনারা জানেন, বাবা মারা ছোটবেলায় সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। সন্তানের জন্য সবকিছু করতে পারেন মা, বাবাও পারেন, তবে মা সবচেয়ে বেশি পারেন। এত ভালোবাসা, সেটা প্রাকৃতিক, কোনো সন্দেহ নেই। তো এই ভালোবাসার জায়গাটাকে ওরা কাজে লাগায়, কাজে লাগিয়ে শিক্ষা, মানে বেসরকারিতে ইনভেস্ট করছে ওরা। তো সেই গ্রামে গঞ্জে তারা চলে গেল। আর যাদের একান্তই উপায় নেই, তারা সরকারি স্কুলে থেকে গেল। এটা অলরেডি দুটো ক্লাস তৈরি হয়ে গেছে। তো এবার আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, ঠিক আছে, যে ঠিক আছে, মানলাম আপনার কথা অনুযায়ী গ্রামে গঞ্জেরও যাদের ক্ষমতা আছে, বা ঘটি বাটি বেচে, জমি জায়গা বেচে, হাজার লক্ষ টাকা ডোনেশন দিয়ে তারা প্রাইভেট স্কুলে ভর্তি হলো, কিন্তু সেটা কত পার্সেন্ট? 100% হবে না, মোটেই হবে না। 10% হতে পারে, 15% হতে পারে বড় জোর। গ্রামে তো সবাই প্রাইভেট স্কুলে পড়বে, ডিপিএস এ পড়বে, এমন তো আর্থিক ক্ষমতা সবার থাকে না। তো তারা, বাকিরা কি করবে? উত্তরটা খুব সিম্পল, অনেকে হয়তো চমকে উঠবেন, উত্তরটা দিয়ে দিই, তারাও প্রাইভেট স্কুলে পড়বে। কি চমকে গেলে? একদমই চমকাবে না, তারাও প্রাইভেট স্কুলে পড়বে। কেন? বেশ, তখনও সরকারি স্কুল কিছু থাকবে, ওভারনাইট 2030-এর মধ্যে সব সরকারি স্কুল উঠে যাবে এমন নয়, কিছু থাকবে, কিন্তু তারপরে আর থাকবে না, ও না থাকার মতোই হয়ে যাবে। কেন? এই যে এত বাজেট বরাদ্দ করা হলো, 1,18,650 টাকা, যেটা আগামী বছর আরো বাড়বে, আগামী বছর আরো বাড়বে, তাতে করে শিক্ষকদের স্যালারি খাতে ব্যয় যেমন অত্যন্ত কমে যাবে, অত্যন্ত কমে যাবে, কারণ ওই যে চুক্তিভিত্তিক 10,000, 15,000, খুব বেশি হলে 20,000, তাও সঙ্গে সঙ্গে নয়, এই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সিভিক্স টিচার, তাহলে সেই বাকি অর্থ দিয়ে কি হবে? সব অর্থ কি মালিক খেয়ে নেবে? এমন নয়, না না না, সরকার এবং মালিকের যৌথ বুদ্ধি এখানে কাজ করবে। কিরকম? আপনারা দেখতে পাবেন, পলিসি তৈরি হয়েই আছে যে গ্রামে গঞ্জে যে বেসরকারি স্কুলগুলো হচ্ছে, বা সেখানেও দেখবেন পিপিপি মডেলের সরকারি স্কুলকে
কাজে লাগিয়ে, ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে বেসরকারি স্কুল হয়ে যাবে, এবং সেইখানে কি করা হবে, যারা গরিব ঘরের ছেলে মেয়ে, যাদের ক্যাপাসিটি নেই, তারা সেখানে পড়লে সরকার উল্টে পয়সা দেবে। এখন যেমন সাইকেল দেয়, ওটা কিছুই নয়। মিড ডে মিল খাওয়ায়, ওটা কিছুই নয়। অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অভিভাবকরা নিজের চোখে দেখবেন, আমার ছেলে প্রাইভেট স্কুলে পড়ছে, অথচ প্রতি মাসে উল্টে টাকা পাচ্ছে, খরচই হচ্ছে না। দারুণ ব্যাপার। এমত অবস্থায় যদি গার্জিয়ানরা প্রতি মাসে 500,000 করে পায়, তাহলে নিজেকে প্রশ্ন করুন, অভিভাবকরা সন্তানকে কোন স্কুলে পাঠাবে? বেঁচে পড়তে থাকা টিম টিম করে জ্বলা সরকারি স্কুলে, না অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া বেসরকারি স্কুলে? উত্তরটা আপনারা জানেন। এই পলিসিতেই বাকি স্কুলগুলোকে শেষ করে দেওয়া হবে। তাহলে কি দাঁড়ালো? এতে করে প্রফিট, লাভ ক্ষতির সমীকরণটা কিরকম দাঁড়ালো আসুন একটু ভেবে নেন। ওই স্কুলগুলোতে 15-20% ছেলে মেয়ে, বা 10%, 15% ছেলে মেয়ে ফুল টাকা দিয়ে পড়ছে, ব্যাপক সংখ্যক টাকা দিয়ে পড়ছে, সেটা দিয়েই ওদের স্কুলের একটা ভালো রকম লাভ হচ্ছে, বেশ হচ্ছে, পুরোটা না হলে অনেকটা উঠে আসছে। আর বাকি কি হচ্ছে বলুন তো? বাকি যে 80 বা 75 জন গরিব ঘরের বাচ্চা, সেই তাদেরকে পড়ানোর জন্য সরকার ওদেরকে আবার টাকা দিচ্ছে। তাহলে সরকার কি করবে? যেমন করে ভ্যাকসিনটা ফ্রিতে দিয়েছিল, আমাদের টাকা দিয়ে কিনে আমরা ভাবলাম ফ্রিতে দিল, তেমন এই যে শিক্ষার যে এত লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেইখান থেকে ক্রিম, ননি এই প্রাইভেট বেসরকারি মালিকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিছুটা 500,000 ঢুকবে অভিভাবকদের অ্যাকাউন্টে, বাকি টাকা ঢুকবে মালিকের অ্যাকাউন্টে। অর্থাৎ সরকার থেকেও মালিক টাকা পাচ্ছে পিপিপি মডেলে, আবার 15-20% ছেলে মেয়ে যারা পুরো কোর্স ফি দিয়ে পড়ছে, সেখান থেকেও টাকা পাচ্ছে। লাভে আর লাভ, দারুণ লাভ। আর শিক্ষকদের জন্য মাইনে অত্যন্ত কম, বরাদ্দ কম, তাহলে কি দুর্দান্ত চলবে না? অর্থাৎ সাবসিডি, মনে রাখবেন, সাবসিডি বলতে যেটা জনগণের কাছে পৌঁছতো, গ্যাসের বলুন, ভর্তুকি বলুন, শিক্ষা খাতে ভর্তুকি বলুন, এই যে কম পয়সা দিয়ে সরকারি কলেজে এমবিবিএস পড়া বলুন, যাদবপুরে 10,000 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বলুন, এই যে কেন সম্ভব হচ্ছিল এতদিন? সরকার সাবসিডি দিচ্ছিল বলে। এডুকেশন ওয়াজ সাবসিডাইজড, ফুয়েল ওয়াজ সাবসিডাইজড, দিচ্ছিল বলে। তো টাকাটা কাদের টাকা দিয়ে সাবসিডি দিচ্ছিল? নিজের পকেট থেকে দিচ্ছিল না, জনগণের টাকা দিয়েই সাবসিডি দিচ্ছিল, জনগণকেই দিচ্ছিল। এবার কি হবে? এই সাবসিডির টাকাটা জনগণের কাছে সরাসরি আসবে না, জনগণের কাছে যাবে না। কার কাছে যাবে? মালিকের কাছে যাবে। মালিকের কাছে যাবে, এবং মালিক সেইখান থেকে অভিভাবকদের কিছু একটা অংশ দেবে, দিয়ে বলবে এই যে স্কলারশিপ পাচ্ছে আপনার ছেলে, আমাদের স্কুলে পড়লে স্কলারশিপ পাবে আপনার ছেলে। পড়লেই স্কলারশিপ, কত? মাসে 500 করে পাবে, মাসে 1000 করে পাবে, বই খাতাও আমরা দেখে দেব। বেশ লাভ না? তাহলে দেখুন, এই যে বাজেট বরাদ্দটা বাড়ানো হলো আর কি, কেন বাড়ানো হলো? এই মডেলটার জন্য বাড়ানো হলো, অর্থাৎ মালিকদের হাতে সব ঢুকে যাবে, পাইয়ে দেওয়ার একটা রাস্তা করে রাখা হলো, লোভনীয় করে রাখা হলো। একটা দিক গেল। এগুলো একে একে কার্যকর হবে, দেখতে পাবেন। আমি বহু আগে বলে ফেলি তো, সমস্যা এখানে। একটা রূপরেখা দিচ্ছি আপনাদের, জাস্ট ড্রয়িং অ্যান আউটলাইন ফর ইউ। এবারে আসছি, এবার প্রশ্ন করুন। একজন প্রশ্ন করেছেন যে স্যার, এই যে
পড়াশোনা করে চাকরি বাকরি হচ্ছে না। এই যে টেট 2022 হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ নেই, টালবাহানা হচ্ছে, ওবিসি মামলা ঝুলিয়ে নিয়োগ হচ্ছে না। সব রাজ্যে একই পরিস্থিতি। কর্পোরেট সেক্টরে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাঁটাই হচ্ছে, টাটা টিসিএস ছাঁটাই করছে। বেঞ্চে বসে থাকা নয়, বেঞ্চ শুধু নয়, সিনিয়র 15 বছর চাকরি করেছে, 20 বছর চাকরি করেছে, ম্যানেজারিয়াল লেভেলেও ছাঁটাই হচ্ছে। তারা রেডিটে বা তারা বিভিন্ন জায়গায় লিঙ্কডইনে তারা তাদের বক্তব্য রাখছে, যন্ত্রণা প্রকাশ করছে, তারা জানাচ্ছে, সেগুলো খবর হচ্ছে। ওরাকল, টিসিএস, সর্বত্র, ইনফোসিস কি বলছে? অবশ্যই এআই এবং রিশাফল আগামীর জন্য কোম্পানিকে তৈরি করা হচ্ছে, তার জন্য এই ছাঁটাইটা দরকার আছে, এই কারণেই কারা করছে। তো সর্বত্র ছাঁটাই হচ্ছে, মানে এক্সিস্টিং যে ডিগ্রি, এক্সিস্টিং যে শিক্ষা, সেটা ওদের আর কাজে লাগবে না। বহু আগেই এটা বলেছিলাম। তাহলে এই মতাবস্থায় গার্জিয়ানরা পড়াবেন কেন? পড়িয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না, সত্যিই নাই, লাভ হবে না সে অর্থে দেখতে গেলে। কিন্তু সেই চেতনা কজনের আছে? আর না পড়িয়ে উপায়ই বা কি? কেন? কারণ আপনারা যারা আমার সহযোদ্ধা পাঠক, তারা বুঝতে পারছেন যে প্রচলিত এইসব এমএ বিএ ডিগ্রি, বিটেক ডিগ্রি, এসব করে আর লাভ নেই, পয়সার নষ্ট। তার চেয়ে হাতের কাজ, স্বনিযুক্তি। আমি আগের একটি পোস্টে তথ্য দিয়ে বলেছি যে প্রথাগত ডিগ্রি শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যত শিক্ষিত তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। একটি তথ্য 2024-এর যে সার্ভে আমাদের সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে যারা এইচএস পর্যন্ত পড়াশোনা করেছেন তাদের মধ্যে বেকারত্ব 18%, সাম্প্রতিক যে তথ্য আমরা দেখতে পাচ্ছি। আর যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের মধ্যে বেকারত্ব প্রায় 30%, মানে কি ডবল হয়ে গেল। আরো ইন্টারেস্টিং কি, যারা অশিক্ষিত, পড়াশোনাই করেননি, আনপড় বলতে গেলে, কোন রকম হয়তো নাম সই করতে পারেন, তাদের মধ্যে বেকারত্ব অত্যন্ত কম, বা তাদের মধ্যে যতটুকু বেকারত্ব এখনো আছে তাদের তুলনায় 8 থেকে 10 গুণ বেশি বেকারত্ব দেখা যাচ্ছে উপরের স্তরে শিক্ষিত মানুষের মধ্যে, শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে। এই বার্তা আমি অনেক আগে দিয়েছিলাম। কারণ ওই যে যত আপনি শিক্ষিত হবেন, আপনার যে কাজগুলো আপনি করতে পারেন আপনার প্রথাগত শিক্ষা দিয়ে, আপনার গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এমএসসি, এমটেক, এগুলো কাজে লাগিয়ে যে স্কিলগুলো আপনি অর্জন করেছিলেন, সেই কাজগুলো এআই করে দিচ্ছে, মেশিন করে দিচ্ছে, প্রযুক্তি করে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন কাজ পাবেন? পাবেন না। সেটা সরকারি ক্ষেত্রেই হোক আর বেসরকারি ক্ষেত্রেই হোক, পাবেন না। আচ্ছা, কিন্তু যারা বেসিক কাজ, যেমন ধরুন যারা অশিক্ষিত মানুষের জীবিকাগুলো কিরকম বুঝতেই পারছেন। কেউ হয়তো চপ ভাজে, কেউ হয়তো ফুচকা বিক্রি করে, কেউ হয়তো রাজমিস্ত্রি, মেশন, কেউ টালি লাগায়, কেউ প্লাম্বিং করে, বা এই ধরনের কাজ, বা হয়তো সবজি বিক্রেতা। যেখানে যে কাজগুলোতে এই আধুনিক প্রযুক্তির প্রবেশ করলেও সেইভাবে তাদের স্থানচ্যুত করতে পারেনি, রিপ্লেস করতে পারেনি, তাই সেই সব জীবিকাতে বেকারত্ব এখনো অনেক কম। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে যুক্ত যে জীবিকাগুলো আছে, বেসিক জীবিকা, তো সেগুলো কিন্তু এখনো বেকারত্বের হার সেখানে অত্যন্ত কম কম্পারেটিভলি। এটা আমি বহু আগেই বলেছিলাম। তাহলে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অভিভাবকরা কি সন্তানকে সবজি বিক্রি করতে পাঠাবেন, বা মিস্ত্রির যোগানদার হতে পাঠাবেন, বা প্লাম্বিং করতে পাঠাবেন? না, পাঠাবেন না, সম্ভবই না। ব্যতিক্রম দু একজন হয়তো আছে, আমার সহযোদ্ধা বলেন হ্যাঁ আমি সেটাই করছি, ভাবছি, সেটা আলাদা কথা। কিন্তু সেটা কতজন? কারণ আমাদের দেশে যা ঘটনা ঘটছে, তা এই জায়গাটা 99% অভিভাবকই জানেন না, বুঝতে পারেন না। আর তাছাড়া একটা অভ্যাসের ব্যাপার থাকে, অভ্যস্ত হয়ে গেছে তারা সেট আপে কি ছেলেমেয়েরা পড়াশোনা করবে, ভালো স্কুলে পড়বে,
ভালো পোশাক পরে স্কুলে যাবে, গাড়ি করে স্কুলে যাবে, তারপরে হায়ার এডুকেশনে যাবে, এটা তারা জানেন, এমন করেই তারা অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে একটা ছেলেকে একটু বড় হলে তাকে প্লাম্বিং শিখতে পাঠাবে, মোবাইল শিখতে পাঠাবে, বা অমুক করতে পাঠাবে, এগুলো তো সম্ভব না। সম্ভব কি? সম্ভব নয়। কারণ এখনো তাদের হাতে টাকা পয়সা আছে, তো যাদের নেই তাদের তো গেল, তারা তো পাঠাচ্ছেনই। ওই যে ড্রপ আউট বাড়ছে দেখবেন, স্কুল থেকে 11-এই ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, কেউ সবজি নিয়ে বসে পড়ছে, শিক্ষকরা গিয়ে খোঁজ করছেন, কিরে স্কুলে আসছিস না কেন? বলছে, ছাড়, কাজ করছি, কাজ, খেতে পাবো না তো না হলে। তো এই জায়গাটা তারা করছেন। মহাকাল যেমনই যে কাজই করুন, তাদের ক্ষেত্রে কিন্তু আগামীতে ইতিবাচকই, আগামীটা তাদের ক্ষেত্রে অনেক ইতিবাচক, এই শিক্ষিত যুবক যুবতীর তুলনায় বর্তমানে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, তাহলে তারা পড়াবেন, এবং তারা টাকা দিয়ে দামি স্কুলেই পড়াবেন, অবশ্যই পড়াবেন যাদের সামর্থ্য আছে। এটা মানসিকতা, এটা মনস্তত্ত্ব, এবং সরকার সেটাই চাইবে। কারণ এত এত ইনভেস্টমেন্ট প্রাইভেট পার্টি আসছে, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ করছে, তো সেটা কি জলে যাবে? তারা পড়ুক। আরো একটা কারণ আছে। কি কারণ? এবার প্রশ্ন করেছেন অনেকে যে স্যার, এই যে ধরুন পড়াশোনা করে বিটেক করলো, এই ডিগ্রিগুলো তো এখনো আছে, উবে তো যায়নি। এআই নিয়েও যদি পড়ে, আপনি বলছেন যে দেখা গেল টপ লেভেলের 1% বা 2% যারা এআই কে ফিট করতে পারবে, এআই কে আপগ্রেড করতে পারবে, তাদেরই মালিক রাখবে, বাকিদের তো চাকরি গেল। ওই ইঁদুর কলের মতো, ইঁদুর ইঁদুর ধরা ফাঁদ তৈরি করছে এআইটা। তাই তাহলে কি হবে তাদের? তারা কেন পড়াশোনা করবে? কিসের কারণে পড়াশোনা করবে? কি মোটিভেশনে তারা পড়াশোনা করবে? উত্তর দুটো। প্রথমত, তারা জানে না, অভিভাবকরাও জানে না যে বর্তমানে আমরা বাংলা মিডিয়ামের বেকার দেখি চারদিকে ঘুরে বেড়ায়, আগামীতে অচিরেই আমরা দেখব ইংলিশ মিডিয়ামের বেকার। এখনো দেখা যাচ্ছে, সংখ্যাটা কম, আগামীতে আরো ভয়ঙ্কর ভাবে আমরা দেখতে পাবো শুধু ইংলিশ মিডিয়ামের বেকারই দেখতে পাবো, কারণ বাংলা মিডিয়াম তো আর সেভাবে থাকবে না। আচ্ছা, আর কারণ কি? ভাতা। হ্যাঁ, পলিসি আসবে আগামীতে যে যেহেতু চাকরি দিতে পারছে না সরকার, চাকরি নেই, এবং আপনি এমপ্লয়েবল নন, আপনি এমপ্লয়েবল নন, অর্থাৎ সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই আপনার সন্তানের বা যোগ্যতা নেই চাকরি পাবার, বা বর্তমানে সেরকম কোনো ভ্যাকান্সি নেই, তাহলে কি হবে? এইসব ক্ষেত্রে আমরা ভাতা দিচ্ছি। ভাতা, সত্যি তো আপনার সন্তান কি করবে? কি করবে? চাকরি পাচ্ছে না, আবার এতটা পড়াশোনার পিছনে খরচা করছেন, সেক্ষেত্রে পলিসি আসবে ভাতা পলিসি। সেই ভাতা পেতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা আপনাকে শো করতে হবে। যেমন চাকরি পেতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা শো করতে হয়, তেমন ভাতা পেতে গেলেও আপনাকে একটা শিক্ষাগত যোগ্যতা শো করতে হবে। আর আর তো উপায় নেই, চাকরি নেই, বাকরি নেই, স্বনিযুক্তি তো যেতে পারবে না আপনার সন্তান, সেই শারীরিক ক্ষমতাও নেই, মানসিকতাও নেই, ছোট কাজ করতে পারবে না তারা। তাহলে তারা কি করবে? ওই যে ভাতাটা পাওয়া যাবে কত, হয়তো 10,000 পাওয়া গেল চাকরির বদলে, সেটাই বা কম কি? এমন পরিস্থিতি আসছে, তাহলে কি করবে ওরা? ওরা এরকম স্কিম করবে যে ওই যে বর্তমানে যে সিস্টেম এসেছে, সেখানে ওই 10+2, যেটা আমরা রিশেপ হয়ে দেখতে পাচ্ছি জাতীয় শিক্ষানীতিতে, অর্থাৎ স্কুল এডুকেশন যখন শেষ করছে, সেটা যখন শেষ করবে, তার যদি প্রমাণ থাকে, তাহলে দেখা গেল 1,500 ভাতা দেবে। যদি কলেজ এডুকেশন শেষ করে, তাহলে 1,1000 দেবে। এই রকম ভাবে শিক্ষা ব্যবস্থা চলবে, চাকরি হবে না। কিন্তু পড়াশোনাটা তো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তো টিকিয়ে রাখতে হবে, বেসরকারি বিনিয়োগকে টিকিয়ে রাখতে হবে। আর যদি ভাতার প্রলোভনটা না থাকে, চাকরি নেই, তাহলে পড়াশোনা করবে কেন মানুষ? তখন এই ঘোষণাটা করা হবে যে
এই কোয়ালিফিকেশনে এই ভাতা দেওয়া হবে, ওই কোয়ালিফিকেশনে ওই ভাতা দেওয়া হবে, পাশাপাশি সোশ্যাল স্কোর চালু হবে, ভ্যাকসিন দিচ্ছেন কি দিচ্ছেন না, আপনি কোথা থেকে কেনাকাটা করছেন, মল থেকে কেনাকাটা করলে আপনার ক্রেডিট বাড়বে, ছোট দোকান থেকে কেনাকাটা করলে মাইনাস ক্রেডিট হয়ে যাবে। এগুলো অনেক স্কিম ওরা করে রেখেছে। অর্থাৎ কর্পোরেটের খরিদ্দার, ফার্মা কোম্পানির খরিদ্দার আপনি যদি হন এবং অনলাইন কেনাকাটা করলে, আপনি ইতিমধ্যেই দেখবেন ট্রেনে আপনি যদি অনলাইনে টিকিট কাটেন সেখানে দেখবেন ঘোষণা করে দেয় অনলাইনে টিকিট কাটলে আপনি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন। বারবার করে বলে যে অফলাইনে নয় অনলাইনে টিকিট কাটুন। অর্থাৎ অনলাইনে করলে আপনার স্কোর বাড়বে, অফলাইনে করলে স্কোর কমে যাবে বা একই থাকবে বা মাইনাস করবে। আপনি মল থেকে কিনলে আপনার স্কোর বাড়বে, আপনি ক্রেডিট পাবে। এইভাবে আপনার ভাতার সঙ্গে আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু মিলিয়ে একটা স্কোর করে ওরা আপনাকে সার্ভেলেন্সে রাখবে আপনি কি করছেন। ঠিক আছে? অর্থাৎ শিক্ষাটা চলবে, এইভাবে চলবে। কতদিন চালাতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে আমার। একটা ব্যাকল্যাশ ওরা ভয় পাচ্ছে, এই জন্য ওরা সিসিটিভি চারদিকে লাগিয়ে রাখছে, ওরা জনতাকে ভয় পাচ্ছে। ওরা জনতার নিরাপত্তার জন্য সিসিটিভি নয়, আসল সময় পাওয়া যায় না ফুটেজ। ওরা ওরা ভয় পাচ্ছে ওদের ওপরে, মানে ওদের যে দালালরা রয়েছে, সরাসরি ভাবে বলি, কর্মচারী, স্বাস্থ্য কর্মচারী, পুলিশ কর্মচারী যারা ওদের হয়ে কাজ করছে, আমরা সবাই কম বেশি ওদের হয়ে কাজ করছি, মানে যারা চাকরি করে বিশেষ করে। তবে ওরা ফ্রন্ট রানার, প্রথম দিকে আছে। তো তারা মারধর খেলে তাদেরকে ছাপিয়ে আবার অফিসার আধিকারিকের উপরে মারধর করতে পারে। এই জন্য ওরা সবসময় এই চারদিকে সিসিটিভি নজরদারিরা করেছে। লোকে ভাবছে জনগণের ভালোর জন্য করছে, যেমন ভ্যাকসিন গুঁজে দেওয়ার সময় বেশিরভাগ জনগণের ভালোর জন্য করছে, ব্যাপারটা তা নয়। সেটা আমার সহযোদ্ধা পাঠকেরা ভালো করে জানেন, দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্যাট। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেম থেকে যারা পড়াশোনা করতে চাইছে আগামীতে, তাদের কি কখনো কোনো জব হবে না? মানে সফিস্টিকেটেড জব এখন যেমন সরকারি চাকরি সম্ভাবনা নেই সে অর্থে, কিছু পার্সেন্টেজের অবশ্যই হবে, যা বললাম টপ লেভেল তারা, এআই বলুন, রোবোটিক্স বলুন, মেশিন লার্নিং বলুন, এসব ক্ষেত্রে অর্থাৎ প্রভুদের কাজে লাগবে, প্রভুদেরকে সরাসরিভাবে লাভবান করতে পারবে এমন হিউম্যান রিসোর্স পেলে ওরা নিশ্চয়ই লুফে নেবে। কিন্তু ব্যাকডেটেড স্কিল হলে বা দেখা গেল সেই প্রোফাইল আপনার সন্তানের না থাকলে সম্ভাবনাই বেশি, তাহলে কিন্তু ভাতা নির্ভর হয়েই বাঁচতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আর এই কারণেই এই ভাতা, যেটা আমি বহু আগেই বলেছি, ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা শব্দ ওরা কয়েন করেছে বহু আগেই। এই ইউনিভার্সাল বেসিক ইনকামটা আসলে ভাতা। শুনতে খারাপ লাগে তো, কিন্তু তাই সুন্দর স্ট্যান্ডার্ড একখানা শব্দ ওরা টার্মিনোলজি করেই রেখেছে। ইউবিএস, ইউবিআই, ইউনিভার্সাল বেসিক ইনকাম, সেটাই আপনার যারা আগামীতে ভবিতব্য আর কি অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু সেই অ্যাকাউন্টে ওরা তো আধার ফাধার করে রেখেছে, সন্তানের আধারও নিয়ে আপনারা করে ফেলেছেন, এবং সেই ক্ষেত্রে আপনার সন্তানকে সার্ভেলেন্সে রাখা হবে সে কি করছে। এবং ভ্যাকসিনটা তো ওরা ম্যান্ডেট করে দেবে, প্যান্ডেমিক টিটি চলে আসছে, হয়ে গেছে। তো অর্থাৎ বেসরকারি হলে কত সুবিধে, তাই না? হ্যাঁ, তখন আপনাকে বাধ্য করা সুবিধে হবে। সরকারি হলে অনেক সমস্যা আছে। তো সেক্ষেত্রে ভ্যাকসিনটাকেও ওরা অ্যাড করে দেবে, ট্যাগ করে দেবে এই ভাতা প্রাপ্তির ব্যাপারে। অর্থাৎ আপনাকে ওটা শো করতে হবে যে আপনি যে বরাদ্দ ভ্যাকসিন এই বয়সে এইভাবে বা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপডেটেড আছে কিনা এবং সেগুলো স্কুল থেকেই দেওয়া হবে। এখনো দেখবেন দেওয়া হয় প্রাইভেট স্কুলে রীতিমতো, বা আমারও ভাবে দারুণ জিনিস দেওয়া হচ্ছে। তো সেই ভ্যাকসিনগুলো আপডেট আছে কিনা, আপার
এমনি এমনি নেওয়া হয়নি। আপার আইডি এই সমস্ত কিছুকে ট্যাগ করে নিয়ে ওরা সার্ভেলেন্সে রাখবে। আপনার ছেলে পেলে বিপ্লবীও হতে পারবে না আর সহজে। বিপ্লবী তো এমনিতে কেউ হতে চায় না আজকাল, ছোটবেলা থেকে তো পড়ে আসছি। ক্ষুদিরাম পড়ো, পড়ে ক্ষুদিরামের রচনা লেখো, কিন্তু ক্ষুদিরাম হয়েও না, তাই তো? সংক্ষেপে বললাম। তো এবারে তো ক্ষুদিরামের রচনা লেখারও দরকার নেই, ও সব সব তো এআই কে বলে দেবেন, এআই লিখে দেবে। তো আপনার ছেলে ক্ষুদিরামের রচনা ভালো লিখতে পারে, ও কোনো দাম নেই এখন আর, ওগুলো কোনো দাম নেই। আপনার সন্তান সন্ততি কি বিক্রি করতে পারে, সেলিং স্কিল কত আছে, মালিকের মুনাফা বাড়ানোর জন্য কি কি পরিকল্পনা দিতে পারে, কি প্রজেক্টের আইডিয়া দিতে পারে, এক্সপ্লয়টেটিভ টুল জেনারেশনে আপনার সন্তানের মেধা কতটা, এইগুলো বিচার্য বিষয় হবে। ওসব রচনা টচনা লেখা ওসব সব তো এখন আবার ওএমআর হয়ে গেছে, এমসিকিউ হয়ে গেছে, কত ডেসক্রিপটিভ পর্ব কোথায় উঠে গেছে, এখন কিছুই লাগে না। অর্থাৎ মানুষের কল্পনা শক্তি, ক্রিয়েটিভিটি কোনো দরকার নেই, এখন মেশিন করা হচ্ছে। সুতরাং এগুলো লাগবে না। এই হলো সংক্ষিপ্ত রূপরেখা। তবুও এতটা যতটুকু বললাম তার উপরেও অনেকের প্রশ্ন আসবে, প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, আসাটাই স্বাভাবিক, কারণ সবটা কি বলতে পেরেছি? কত দিক রয়েছে, অনালোকিত দিক রয়েছে, যেখানে আরো আলোচনা করা যেতে পারে, কিন্তু ভিডিও তো দীর্ঘ হয়ে যাচ্ছে, সময়ও আপনাদের আছে, কাজে লাগে, আমারও সময়ের ব্যাপার আছে। তাই পরিশেষে এটুকুই বলবো যে শিক্ষাক্ষেত্রে রিসেটটা মধ্যবিত্তকে সবচেয়ে বেশি টাচ করছে, কম্পারেটিভলি সব ক্ষেত্রেই করছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যেহেতু এত এত শিক্ষক আমার প্রোফাইলে রয়েছেন এবং শিক্ষকের সংখ্যা সত্যি বেশি, কম্পারেটিভলি বহু নিয়োগ করেছে ওরা। উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে 1 নম্বর ছিল উত্তরপ্রদেশ শিক্ষকের সংখ্যা, এবং পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। তো এই দুটোই দেখবেন টার্গেট মূলত, বাকি সব রাজ্যেই হচ্ছে একই প্রক্রিয়ায়। উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগ বন্ধ, সেটা আপনারা জেনে গেছেন। পশ্চিমবঙ্গের হাল হকিকত আপনারা জানেন। তো তবুও অনেকে আশা করছেন, করুন, আশা নিয়ে বাঁচেন, কোনো সমস্যা নেই, কিন্তু রিয়ালিটিটাও মাথায় রাখবেন। ওরা ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলছে, বিভিন্ন রকম ভাবে নিয়োগের মূল্য ঝোলাচ্ছে, অথচ নিয়োগ হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে। ডিএর রায়দানও বন্ধ করে দিয়েছে। সরকারের ক্ষেত্রে যে খরচ, ব্যয়, সেটাকে ওরা পুরোটাই যতটা সম্ভব মিনিমাইজ করতে চাইছে, যাতে করে মালিক শ্রেণীর হাতে চলে গেলে মালিকটার অসুবিধে না হয়। ওই যে সব তুলে ফেলো, উচ্ছেদ করো, করে তারপরে আমাকে দাও। তারপরে দেখবেন সরাসরি এখন রাজনৈতিক দল পার্টি দেখতে পাচ্ছেন তো, একটা সময় আমি পুরোনো ভিডিওতে বলেছি যে সরাসরি কর্পোরেট হাতে দেশ চলে যাবে, অর্থাৎ রাজনৈতিক দলের ব্যাপারটা সেটাও থাকবে না। রাজনৈতিক দলকে জায়নির শক্তি তৈরি করেছিল। অফিসিয়ালি পৃথিবীর প্রথম রাজনৈতিক দল দেখতে গেলে যদি আমরা বলি বড় সড়ো শক্তিশালী রাজনৈতিক দল, বলশেভিক পার্টি। কোথায়, কার নেতৃত্বে তৈরি হয়েছিল? রাশিয়ায় তৈরি হয়েছিল। কার নেতৃত্বে? লেনিন। সঙ্গে কে ছিলেন? ট্রস্কি, স্টালিন। এটাই প্রথম শক্তিশালী, সে অর্থে দেখতে গেলে প্রথম রাজনৈতিক দল আধুনিক কালের। কারা তৈরি করেছিল, কারা ফান্ড করেছিল? জায়নিক শক্তি। জেকব সিফ, গ্রেগরি রাসপুটিনে বিস্তারিত আছে সেই কাহিনী, কিভাবে ফান্ড করা হলো, কিভাবে লেনিন ট্রস্কিকে টাকা দেওয়া হলো, সবকিছু আছে একেবারে তথ্য সহকারে, পত্রপত্রিকার তথ্য উল্লেখ করে। তো সেটা দিয়েই সূত্রপাত, এবং জারের পতন, তাকে ভিলেন বানিয়ে, খলনায়ক বানিয়ে, লেনিনকে মহান বানিয়ে, সেটাও লিখেছি। লেনিনের সমস্যা, লেনিন কি চেয়েছিলেন, কোন রকম পার্টিকুলার পক্ষটক্ষ নেইনি সেখানে, আমি একদম বাস্তবতার সামনে এনেছি। তো সেইটা সূত্রপাত। এবার সেটাকে তুলে ফেলার সময় হয়ে গেছে, ভেঙে ফেলার সময় হয়ে গেছে। রাজনৈতিক দলের
ভূমিকাও শেষ হতে চলেছে নিউ ওয়ার্ল্ড অর্ডারে। কর্পোরেট ড্রিভেন ওয়ান ওয়ার্ল্ড অর্ডার দেখতে পাবেন। ওরা এতদিন রাজনৈতিক দলের মুখোশ ব্যবহার করেছে, ফান্ডিং করে পলিসি তৈরি করেছে। সিম্পলি পলিটিক্যাল পার্টিস আর দ্য মাস্কস অফ দ্য জার্নালিস্টস। সেটা ওরা এখন বুঝে গেছে, জনগণ কন্ট্রোলে, অন্তত তৃতীয় বিশ্ব। আর ওরা জনতাকে ভয় পাচ্ছে না, সেভাবে পাচ্ছে এখনো একদম পাচ্ছে না বলবো না, এই কারণেই ওরা সিসিটিভি চারদিকে লাগাচ্ছে, ভয়ে ভয়ে আছে ওরা। কিন্তু সরাসরি ওরা কন্ট্রোলে নিয়ে নেবে এবং ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ফর্ম করে হয়ে গেছে আনঅফিসিয়ালি, অফিসিয়ালি হয়ে যাবে। তো তার আগে রাজনৈতিক দলকে দিয়ে ডিভাইড অ্যান্ড রুলের খেলা, ধর্মকম্ম, ভাষা, এই পক্ষ ওই পক্ষ, বাংলা পক্ষ হিন্দি পক্ষ, এগুলো করে নেবে, কাজটা এগিয়ে নেবে। নেওয়ার পরে একদম মিলিটারি রুল, হ্যাঁ দেখেননি, দেখতে পাবেন, আশা করি দেখতে পাবেন, জীবদ্দশাতেই দেখতে পাবেন কাকে বলে অটোক্রেসি। গণতন্ত্র ওরাই তৈরি করেছে, গণতন্ত্রের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। তাই চারদিকে যেসব আইন কানুন হচ্ছে, এই ভ্যাকসিনকে কেন্দ্র করে ধরুন না কেন, প্যান্ডেমিককে কেন্দ্র করে ধরুন, সবকিছু ক্ষেত্রে দেখুন একটা অটোক্র্যাটিক টিউন শোনা যাচ্ছে। চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আরো প্রকট হচ্ছে সর্বক্ষেত্রে। এটাই একটা সিগন্যাল। আর পরিশেষে বলি, অনেকে প্রশ্ন করেছিলেন যারা এখনো রাজনৈতিক দলের অন্ধত্ব থেকে বেরিয়ে আসতে পারেননি, বুঝতে পারছেন না, কেউ এখনো সিপিএম বিকাশ বাবুর ভক্ত হয়ে বসে আছেন, অমুক শামীমের ভক্ত হয়ে বসে আছেন, দিদির প্রতি বিশ্বাস রাখছেন, বিজেপি এলে আবার সব বদলে যাবে এমনও ভাবছেন, এরকম বহু রকমের মানুষ আছেন। তাদের উদ্দেশ্যে বলি, আরো একবার বলি, এটা মিলিত খেলা চলছে। যারা মনে করছেন বিকাশ বাবু বিরোধী হয়ে দুর্নীতি দিদির বিপক্ষে, মমতা দিদির বিপক্ষে, তিনি দুর্নীতির দেখিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, একটা জিহাদ ঘোষণা করেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে শুদ্ধ করছেন, অযোগ্যদের তাড়াচ্ছেন, দুর্নীতির ওপর প্রতিষ্ঠিত রিক্রুটমেন্ট ড্রাইভকে বাতিল করাচ্ছেন আদালতকে দিয়ে, তার মেধা, তার স্কিল, লিটিগেশন স্কিলকে কাজে লাগিয়ে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইজ। কেন? ওটা আপনারা বাইরে থেকে বোঝানো হচ্ছে, কিন্তু গভীরে গিয়ে ভাবুন, বিকাশবাবু এসব নিয়োগ বন্ধ করে, এসব প্যানেল বাতিল করে দিদির কত টাকা বাঁচাচ্ছেন। একটা পোস্টে আমি কিন্তু লিখেছি, এটা ভাবুন, কত মাইনে বাঁচাচ্ছেন, দিদিকে হেল্প করছেন না হার্ম করছেন। মনে হচ্ছে বিরুদ্ধে, না? খেলাটা বুঝতে পারেন না। দিদি বলছেন এই যে আমি নিয়োগ করতে চাইছি, ওরা নিয়োগ হতে দিচ্ছে না। এবার বলবে, দিদির ভক্তরা বলবে তাই তো, হ্যাঁ চাইছি, উনি বারবার করে বলছেন, আর বিকাশ বাবুরা মামলা করে দিচ্ছে। এবার বিকাশ বাবুর যারা ভক্ত, সিপিএম এর ভক্ত এখনো আছেন, তারা বলবেন হ্যাঁ দিদি তো নিজের লোককে স্বজন পোষণ করছে, তাদেরকে চাকরিতে ঢোকাচ্ছে, দুর্নীতি করছে। এই সাধারণ লোকজনই তারা তারা আদানি আম্বানির ছেলে পেলে নয়, কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা সাধারণ মানুষেরই অংশ রে ভাই। এদের মধ্যে মারামারি কেন করিস রে? তো যাই হোক, তো এবার বিকাশবাবু রুখে দিচ্ছেন সেই সব ব্যাপার। তাহলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সাধারণ মানুষ। কারা লাভবান হচ্ছে? কর্পোরেট। দিদি এই টাকাটা বিকাশবাবু বাঁচিয়ে দিলেন। ভাবুন দেখি, এত শিক্ষকের মাইনে প্রায় 26,000 প্লাস নিয়োগ বন্ধ করে রেখেছেন মামলা করে। তাহলে এইগুলো দিদিকে যদি নিয়োগ হতো, তাহলে কত টাকা মাইনে দিতে হতো? হ্যাঁ, সেই টাকাটা এদিক ওদিক সেদিক খরচ করতে পারেন দিদি, তাই না? কত সুবিধে করে দিচ্ছেন, আর বাইরে থেকে মনে হচ্ছে বিরোধী। আসলে তা নয়, দিদির সঙ্গেই আছেন সবাই। দিদি প্রভুদের খুব প্রিয়, বিকাশবাবুরাও প্রিয়। তার দল, লেনিনের দল, এই প্রভুরাই প্রতিষ্ঠিত করেছিল রাশিয়াতে, তথ্য আছে। তারাই প্রাবদাকে ফান্ডিং করেছিল, কমিউনিস্ট পার্টির মুখপত্র, সব তথ্য আছে। কোথায় যাবে না? পাবলিক ফোরামে দাঁড়িয়ে বসে
ফেসবুকে সব বলি, ইউটিউবে বলি, তথ্য ছাড়া কথা বলি না। ব্যাপারটা এটাই, খেলা এভাবেই প্রভুরা তাদের সিস্টেমকে এক্সিকিউট করে। আর একটা ব্যাপার খেয়াল করবেন, যারা ভাবছেন যে শুভেন্দু বাবু বাবু বিজেপি, যাই হোক, যারা ভাবছেন যে ক্ষমতায় আসবেন, এলে পশ্চিমবঙ্গ বদলে যাবে, বেশ ভাবুন, কিন্তু একটা প্রশ্ন করুন, এত এত দুর্নীতি, এত এত শিক্ষক নিয়োগে দুর্নীতি যেটা দিদি করছেন, মিডিয়াও তাই বলছে, একটা বড় আন্দোলন বিরোধী দল করতে পেরেছে? করেছে? এখন বিরোধী দল কে আপনারা জানেন? কোন দল বিরোধী আমাদের রাজ্যে? তিনি কোনো আন্দোলন করছেন? এত এত বঞ্চিত চাকরি প্রার্থী বলুন, যাদের চাকরি চলে গেল বলুন, হাজার হাজার বেকার যুবক যুবতী, তারা একা একা ওই যে কিছুদিন আগে, দুদিন আগে অ্যাসেম্বলিতে তারা বিক্ষোভ দেখাতে গিয়েছিল 2022-এর টেটের নিয়োগ হচ্ছে না বলে। কই কোন রাজনৈতিক দল, বিরোধী দল তাদের দিয়ে কোনো প্রতিবাদ আন্দোলন করেছে? করছে? কেন করছে না? কারণ তারা এর মধ্যে আছে। শুধু মামলা করা হচ্ছে, মামলা। হামলা হওয়ার কথা ছিল না? দিদির বিরুদ্ধে কোনো হামলা হচ্ছে? দিদি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ভাবুন কি পরিস্থিতি ছিল, কি ছবি ছিল ভাবুন। সামান্য পান থেকে চুন খসলেই তিনি কেমন বিক্ষোভ করেছেন, বিদ্রোহ করেছেন, লড়াই করেছেন, বিধানসভায় ভাঙচুর করেছেন, করেছেন তো, আন্দোলন করেছেন তিনি, পরিষ্কার কথা, যা আমরা দেখতে পেয়েছি। তিনি আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন। নন্দীগ্রামই হোক আর সিঙ্গুরি হোক, তিনি কিন্তু আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ করে, আমরা তো সেটাই জানি। ক্ষমতায় এসেছেন এবং গেড়ে বসেছেন। কিন্তু দিদি যে অন্যায়গুলো করছেন, তথ্য আছে, দুর্নীতি করছেন, কমিশনও বলছে যে হ্যাঁ এতগুলো, তাহলে এই যে দুর্নীতির পাহাড় এবং বঞ্চনার পাহাড়, তার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল কেন আন্দোলন করছেন না? প্রধান বিরোধী দল কেন চুপ? তারা শুধু বাইট দিচ্ছে মিডিয়াতে, বাইট দিচ্ছে, বিওয়াইটি বাইট দিচ্ছে। কিন্তু দিদি এই পরিস্থিতিতে বিরোধী দল থাকলে কি করতেন? তিনি বাইট করতেন, বিআইটি করতেন, বিওয়াইটি নয় আগে। হ্যাঁ, তাহলে প্রশ্ন করুন, আপনি যাদেরকে মনে করছেন বিরোধী রাজনৈতিক দল, তারা এত বড় সুবর্ণ সুযোগ পেয়েও কোনো সত্যিকারের বিরোধী দল হিসেবে যে আন্দোলনের এত এত উপাদান রয়েছে, কারণ রয়েছে আমাদের সামনে, সবাই দেখতে পাচ্ছে, তা সত্ত্বেও তারা নীরব কেন? এখান থেকে কি বুঝতে পারছেন না সেটিংটা কি আছে? এটা সব রাজনৈতিক দলকেই বলা আছে কে কি কোন ভূমিকাটা প্লে করবে, কারণ এটা আন্তর্জাতিক শক্তি করছে। তাই দিদি যখন আন্দোলন করেছিলেন তখন আন্তর্জাতিক শক্তির মদত ছিল, মিডিয়া তার সঙ্গে ছিল। হ্যাঁ, মনে আছে হেলিকপ্টারে ছিল, তাই তিনি করতে পেরেছিলেন। বুদ্ধদেব বাবু অসহায় ছিলেন, তাকেও সেভাবে চলতে হয়েছিল। সিঙ্গুরে তাকে বসে দিতে হয়েছিল 26 দিন, তুলে দিতে পারেননি, দেননি, তেমনটাই ইনস্ট্রাকশন ছিল। 34 বছর করেছো ভাই, এবার তোমরা ছাড়ো, এবার কাজকর্ম আছে সামনে, তোমরা পারবে না, মানুষ তোমাদের উপর খেপে গেছে, বীতশ্রদ্ধ, তোমাদের দিয়ে আর হবে না, আমরা এবার নতুন সাবান নিয়ে আসছি। লাল সাবান গেল, এবার সবুজ সাবান, কিন্তু কাজ করবে লালেরই, কোনো সমস্যা নেই। ওই যে মশালটা আপনারা ছেড়ে দিন রিলে রেসের মতো, এবার উনি এসে ধরবেন, সেই কাজটাই চলছে। তাই যারা এখনো ভাবছেন যে 2026-এ বিধানসভা ইলেকশনে অন্য দল ক্ষমতায় আসবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। প্রভুদের প্রিয় দাদা এবং দিদি
বহু আগেই বলেছি থেকে যাবেন। এজেন্ডা 2030 তাদের মাধ্যমেই কার্যকর হচ্ছে এবং হবে। কি করে বুঝলাম? আপনারাও বুঝে যাবেন। ওই যে আন্দোলন, কোনো হাওয়া পাচ্ছেন? এত এত দুর্নীতি হওয়া সত্ত্বেও কোনো আন্দোলন। দিদি কতবার রাইটার্স অভিযান করেছিলেন, কতবার কত থানা অভিযান করেছিলেন, হিসেব করে দেখুন। দিদি কতবার বন্ধ করেছিলেন, হিসেব করে দেখুন সেই সময়। এখন এত সুযোগ নেই, আন্দোলনের সুযোগ নেই, প্রতিবাদের সুযোগ নেই, অনেক বেশি আছে। তারা চুপ, এটাই যথেষ্ট। এটা বোঝার জন্য ইউ ডোন্ট নিড টু বি আ রকেট সায়েন্টিস্ট। আজ এই পর্যন্তই। প্রশ্ন থাকলে অবশ্যই করুন, মানসিক প্রস্তুতি রাখুন। আর একটা কথা বলে শেষ করি, ভয় পাবেন না, এটা একটা প্রক্রিয়া। মধ্যবিত্তের বিনাশ পর্ব চলছে। মধ্যবিত্ত সবাই না হলেও একটা অংশ কায়েমি স্বার্থের মধ্যে ঢুকে গিয়েছিল। তারা সাধারণ মানুষ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে হনু ভাবছিল, সবাই নয় কিন্তু। মহাকালের একটা প্রক্রিয়া, আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু প্রক্রিয়াটা আপনি আটকাতে পারবেন না। এখনো পর্যন্ত আমরা ভ্যাকসিনটাকে আটকাতে পেরেছি, লড়াই করছি, ঠিক আছে। সংখ্যাটা আরো বাড়লে তবেই পারবো, নাহলে আমরাও পারবো না। তাই সংখ্যা বাড়ানোর জন্য আমি প্রাণপণে গ্রামে গঞ্জে ঘুরছি। আপনাদের সুখবর দিই, একজন ডাক্তারবাবুকে পাওয়া গেছে, তবে এখনো আমি কনফার্ম নই, কারণ গ্রাউন্ড লেভেলে কতটা কি হচ্ছে সেটা দরকার। উনি বলেছেন যে হ্যাঁ, লিখিত দিতে হবে, যদি কোনো বাবা মা সন্তান এভাবে নিতে চাইছেন লিখিত দিতে হবে, এবং যেমন হয় আর কি, যে আমরা ভ্যাকসিন নিতে চাইছি না মুক্তমুখ, তাহলে উনি ডিউ প্রসেস, বাকি যে প্রসেসগুলো সেগুলো মেনে সন্তান প্রসবের দায়িত্ব নেবেন। পাওয়া গেছে একজনকে, আমি নাম এখন বলবো না, দরকার নেই, কোনো দরকার নেই। কেন বলছি না সেটা বুঝতে পারছেন। তবে সেই ক্ষেত্রে এখনো আমি বলবো না যে আমি খুবই আনন্দিত। আনন্দিত তো বটেই, কিন্তু গ্রাউন্ড লেভেলে যেটা যতক্ষণ না হচ্ছে সেটা আমি বলতে পারছি না এখন। আর একটা কথা বলি, এই ব্যাপারটা আমি কেন করছিলাম, কারণ আছে। আপনারা বলতেই পারেন যে স্যার তাহলে এত যে সন্তান আপনার আছে ডেটাবেসে, প্রায় আপনি ছবি দেন, তাহলে তারা তো কোনো না কোনো ডাক্তার তাদের ক্ষেত্রে তো অ্যালাউ করেছে, তবেই তো সন্তান প্রসব করতে পেরেছেন মায়েরা। তাহলে আবার এটা কেন? একটু পরিষ্কার করে বলি, কারণটা এটাই যে এইসব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে সংঘর্ষ করতে হয়েছে আমার সহযোদ্ধাদের, দীর্ঘ সংঘর্ষ। আরটিআই দেখানো, বারবার করে বলা, ডাক্তারের কপারেট করতে না চাওয়া, কোনো কোনো ক্ষেত্রে আমাকেও ছুটে যেতে হয়েছে, ফোনে হ্যান্ডেল করতে হয়েছে। এ মারাত্মক পরিস্থিতি, তিতিবিরক্ত অবস্থা। ধরুন আমি সেই সময় অন্য কোনো গ্রামে আছি, সেই সময় যদি কোনো সহযোদ্ধা ডাক্তারকে কনভিন্স করতে না পারেন, তখন আমাকে সেই ফোনে চেষ্টা করতে হবে, ফোনে না হলে সরাসরি যেতে হবে। এই আমি তো একটা মানুষ, আমি জায়গায় যাব, সমস্যা। এইসব বিভিন্ন কারণে আমি চাইছিলাম অন্তত কলকাতার বুকে একটা জায়গা হবে যেখানে আমার কোনো সহযোদ্ধা যদি এইভাবে বাবা মা হতে চায়, আমি সিম্পলি যদি কেউ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে স্যার কোথায় যাব, আমার এখানে এলাকায় রাজি হচ্ছে না, ওখানে রাজি হচ্ছে না, আমি সেক্ষেত্রে আমি যেমন করে অন্যান্য চিকিৎসকদের হোলিস্টিক চিকিৎসা যারা করেন, আমি অনেকে জানতে চাইলে আমি নাম্বার দিই যে এর কাছে যাও, তেমন করেই আমি বলবো। এই পর্যন্তই। তাহলে অন্তত সেখানে গিয়ে ওই বারবার করে আরটিআই দেখানো, আবার তর্ক বিতর্ক করা, এই করা সেই করা, একটা মানসিক চাপ থেকে তারা মুক্তি পাবেন, এটাই উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যেই আমি এরকম একজন বা একাধিক চিকিৎসককে খুঁজে বের করছিলাম বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভাবে। অনেক নার্সিংহোমে গিয়ে আমি একা নিজেও কথা বলেছি। তো তারপরে এইরকম একটা ইতিবাচক জায়গা পেয়েছি, তো সেটাই আমি ফরওয়ার্ড করব। কিন্তু গ্রাউন্ড লেভেলে কতটা উনি কি করতে পারছেন, চাপ তো থাকবেই না, সেটা আমাকে আগে দেখতে হবে। তাই জাস্ট আই উড লাইক টু কিপ মাই ফিঙ্গার্স ক্রসড, এটাই হলো বিষয়।
তবে আমি সবসময় এটাই বলবো যে যারা এভাবে বাবা মা হতে চাইছেন, ভ্যাকসিন ছাড়া সন্তানের জন্ম দিতে চাইছেন, তারা সবসময় নিজের এলাকায় লড়াইটা শুরু করুন। আশপাশের নার্সিংহোমে গিয়ে আরটিআই দেখিয়ে বলুন যে আমরা নার্সিংহোমের যা প্যাকেজ আছে, সরকারি হাসপাতালে গেলে সেখানে তো প্যাকেজের গল্প নেই, সেখানে লড়াইটা অন্যরকম। শুধু এটাকে বলবেন যেহেতু বাধ্যতামূলক নয়, আমাদের কাছে আরটিআই আছে, সুপ্রিম কোর্টও বলেছে, যা যা বাকি বিষয় মানব। আপনাদের যদি নার্সিংহোমের প্যাকেজ 50,000 টাকা হয় সেটাও আমরা দেব, কিন্তু ভ্যাকসিন নেব না এবং আমরা লিখে দেব তার জন্য, তার দায় আমাদের, কোনো সমস্যা নেই। এইভাবে রাজি করানোর চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমার সহযোগিতা আমি সবসময় করব, দরকার হলে আমি ফোনে কথা বলবো, সম্ভব হলে ছুটে যাব, যদি আমার পরিচিত সহযোদ্ধা হয় অবশ্যই। ব্যক্তিগত আলাপ না থাকলে অচেনা ক্ষেত্রে আমি যাই না, যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমি বলেছি। তো অর্থাৎ নিজের এলাকা থেকেই শুরু করতে হবে। সেটা একান্তই না পারলে তখন এরকম একটা সেফ জায়গা আমি খুঁজে রাখছিলাম, যেখানে যারা পারলেন না এলাকায়, সেক্ষেত্রে এখানে আমি যোগাযোগ করতে বলতাম বা বলবো, তারা সেখানে যাবেন, গিয়ে সন্তান প্রসবের কার্যক্রম সফল করবেন। এই কারণেই বলা। একটা তো জায়গা থাকবে রে বাবা, কত লড়াই মানুষ করবে, আমি কত জায়গাতেই বা যাবো, কতগুলো ফোন হ্যান্ডেল করব। তাই আমি পোস্টটা দিয়েছিলাম, কিন্তু এখনো বলছি যে আগে হোক, দেখা যাক কতটা কি হয়। তবে চেষ্টা কিন্তু নিজের এলাকাতেই করতে হবে সবার আগে, কারণ এটা দরকার। সমস্ত এলাকায় এই আওয়াজটা ওঠা দরকার। স্থানীয় নার্সিংহোমগুলোরও বোঝা উচিত যে এরকম কাপড় চাইছে, হচ্ছে। আর এই কারণেই দেখবেন একটা কৌশল করে ওরা নর্মাল ডেলিভারিকে এমন জটিল করে দিয়েছে, সিজারের ব্যাপারে বিভিন্ন গর্ভবতী অবস্থায় ওষুধ খাইয়ে দিয়ে, লাইফস্টাইল পরিবর্তন করে দিয়ে, যে এখন অনেক হসপিটাল, আপনারা জানেন, আমি নাম বলছি না, ফেসবুকে দেখে থাকবেন, যে নর্মাল ডেলিভারি হবে এই জন্য 1,00,000 টাকার প্যাকেজ, 1,50,000 টাকার প্যাকেজ করছে। নর্মাল ডেলিভারিটাকে একটা আকর্ষণীয় প্যাকেজ বানিয়ে দিয়েছে। ঠিক যেমন করে ঢেকি ছাটা চাল ছোটবেলায় খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বড় হয়েছিলাম, কিন্তু এখন ঢেকি ছাটা চালের খোঁজ করতে যান, পাবেন, আমাজন এসব জায়গাতে পাবেন, কিন্তু কত দাম দেখে নিন, ব্র্যান্ডেড হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছুকে প্রাকৃতিক স্বাভাবিক ব্যাপারটাকে দুর্লভ করে দিয়ে পলিসির মাধ্যমে দাম বাড়িয়ে দিয়ে এমন অবস্থা তৈরি করা যে সেটা বিরল হয়ে যাবে, অর্থাৎ সেটা ব্র্যান্ডিং হয়ে যাবে, তখন সেটাকে কাজে লাগিয়ে কামাও, মুনাফাবাজি করো। দিস ইজ দ্য পলিসি। তো নর্মাল ডেলিভারিটা নর্মালি হতো, কুকুর ছাগল গরু সবারই নর্মালি হয়, কি আমরা মানুষ তো, ছি ছি ছি, আমাদের কুকুর ছাগল বলা। কিন্তু এই ক্ষেত্রে আমি বারবার বলি, I would like to learn from the animals in the matter of health. স্বাস্থ্যের ক্ষেত্রে আমি জন্তু জানোয়ার থেকেই শিখি, ফার্মা কোম্পানির থেকে শিখি না। সেটা আমার উপলব্ধি নয়। বড় বড় যারা আদি চিকিৎসক, হিপোক্রেটিস থেকে শুরু করে উইলিয়াম মসলার, যাদের কথা আমি গ্রিগরি রাসপুটিনেও লিখেছি, তাঁদেরই উপলব্ধি কম বেশি। আমি সেগুলোকে অবশ্যই শব্দ চয়ন বিশ্লেষণ দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে কি হলো, আগে নারীরা হাঁটাচলা করতো, কাজকর্ম করতো, ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলেন, তাই এখনো দেখবেন খেটে খাওয়া মানুষের ঘরে, যাদেরকে আমরা গালিগালাজ করি, লোয়ার কাস্ট বলি, নিকৃষ্ট মনে করি, লো কালচার বলি, তাদের ঘরে নারীরা কিন্তু সিংহভাগই এখনো নর্মাল ডেলিভারিতেই সন্তান প্রসব করে। সেটা ব্র্যান্ড এখনো হয়নি, ওটাই স্বাভাবিক। কিন্তু সেটাও আর থাকছে না, কারণ ওই যে গ্রামে গঞ্জেও ভ্যাকসিন গুঁজে দিচ্ছে ছোটবেলা থেকেই, কেউ বাদ যাচ্ছে না, প্লাস করোনা ভ্যাকসিন তো গুঁজেই দিয়েছে। তো সেক্ষেত্রেও আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে গ্রামে গঞ্জেও নর্মাল ডেলিভারিটা বিরল হয়ে যাবে, ওরাই করে দেবে, কথায় কথায় সিজার করে দিয়ে তারপরে ওরাই আবার বলবে এই যে আমরা নর্মাল ডেলিভারি করছি, দারুন, আসুন কোর্স করুন।
আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে নর্মাল ডেলিভারি করাতে, একান্তই না হলে আলাদা কথা। আসুন, নাম নথিভুক্ত করুন নর্মাল ডেলিভারির জন্য। কি মিল পাচ্ছেন না ধেড়ে ছাড়া চাল? হ্যাঁ, ওইটাই প্রসেস। প্রথমে মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করো, কৃত্রিম জীবনযাপনের প্রতি আকৃষ্ট করো, প্রলুব্ধ করো, মাটি থেকে বিচ্ছিন্ন করো। তারপরে সেই যে প্রকৃতির সুধা তারা পান করত, সেটাকে বিরল করে দেওয়ার পরে, নির্মূল করে দেওয়ার পরে সেটাকেই প্যাকেজিং করে ফিরিয়ে নিয়ে এসে বলো, এই দেখো সত্যিকারের স্বাস্থ্য আনছি। কেন হঠাৎ করে এই নর্মাল ডেলিভারির প্যাকেজ এলো কেন? কারণ মানুষ চাইছে বলে। মানুষ চাইছে বলে। তাহলে আগে হতো, এখন হয় না কেন? ওই যে ওরাই জন্মে মানে মাকে আগে থেকেই সব গুঁজে দেবে, আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড, অমুক তমুক গুঁজে দেবে, ইনজেকশন, এই করে ওরা সিজারের দিকে নিয়ে যাবে। নর্মাল ডেলিভারি হবে না, তাই নর্মাল ডেলিভারি বিরল থাকবে। ওরাই প্রবলেম ক্রিয়েট করবে, করে বিরল করবে, করে ওরাই আবার নর্মাল ডেলিভারির বিজ্ঞাপনটা দেবে। কি বোঝা গেছে? এটাই তো খেলা। তাই আশা করি বার্তাটা পেয়ে গেছেন। তবে হ্যাঁ, আমরা সংখ্যায় বাড়ব, লড়াই চালিয়ে যাব। আমি তো যাবই, সেটা আপনারা জানেন। আমার অনেক সহযোদ্ধারাও যাবে, যাতে করে একদিন এই হাসপাতাল নার্সিং হোমকে এই ঘোষণা করতে হয় নর্মাল ডেলিভারির মতো করে। জনগণের দাবিতে আমরা ভ্যাকসিন ছাড়া সন্তান প্রসব করি এই প্যাকেজে, আমরা ভ্যাকসিন ছাড়া সন্তানের জন্ম দিই, যেটা ফ্লোরিডায় শুরু হয়েছে, বাপ করে জনগণের চাপে। আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কতদিন ধরে মুরগি বানাবেন মানুষকে? মানুষ তার ভুক্তভোগীর জায়গা থেকে শিখবে। They will learn from their lives, they will learn from their experiences. সেটা আমেরিকায় ঘটেছে, ইউরোপে ঘটছে, আমাদের এখানেও ঘটবে। আমাদের কাজ দুয়ে দুয়ে চার করে দেওয়া, মানুষকে বোঝানো যেটা এই জন্য হচ্ছে, এই কারণে হচ্ছে। নর্মাল ডেলিভারি কেন হচ্ছে না আপনাদের? লাইফস্টাইল, পাশাপাশি ওই সময় বিভিন্ন জিনিস খাওয়ানো হয়, দুটো মিলে মিশে একাকার কাণ্ড। সেগুলো আমাদের বোঝাতে হবে, বলতে হবে, সচেতন করতে হবে। আর তারপরে যখন দাবি উঠবে আমাদের থেকেই, আমাদের সংখ্যা বাড়বে, তখন এই নার্সিংহোম হাসপাতালই বলবে, হ্যাঁ আমরা নর্মাল ডেলিভারিও করি, আমরা ভ্যাকসিনহীন শিশুও জন্ম দিই। কেউ কেউ হয়তো বলবে 2 পয়সা বেশি লাগবে, সে আলাদা কথা, কিন্তু বলবে। আমরা বলাবো, we will make them say, we will make them utter। শেষ করব লাইভ, অনেক দীর্ঘ হয়ে গেল। পরিশেষে বলি, এই যে ভাঙা প্রক্রিয়া, রিসার্চ যেটা চলছে, কেউ হতাশ হবেন না। সামনে অনেক কিছু ঘটবে। অনেকেই হয়তো জীবিকা হারাতে পারেন, জীবিকা হারাতে চলেছেন, কর্পোরেটে হোক, সরকারি ক্ষেত্রে হোক। মনে জোর রাখবেন, কোনো মাটি কামড়ে বাঁচতে হবে, ডিপ্রেশনে ভুগবেন না, আত্মহত্যার কথা মাথায় আনবেন না। এটাই তো মধ্যবিত্তের সমস্যা। এরা হত্যা করতে পারে না, কিন্তু আত্মহত্যাটা সহজে করে। হ্যাঁ, আমার বক্তব্যটা অন্যরকম। আমি মেরে মরার লোক, বোঝাতে পেরেছি? মরবেন কেন? মাটি কামড়ে বাঁচুন, কোনো কাজই ছোট নয়। এই কথাটা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে সত্যিকারের বাস্তব, জ্বলন্ত বাস্তব। কি করব বলুন? উপায় কি? আপনি তো পাচ্ছেন না। আপনার যোগ্যতা আছে, যে যোগ্যতায় আপনি 10 বছর আগে, 5 বছর আগে সরকারি চাকরি পেতে পারতেন। আপনার MA আছে, আপনার BEd আছে, আপনার MSc আছে, আপনার MEd আছে, কিন্তু যদি রিক্রুটমেন্টই না হয়, নিয়োগ না হয়, আপনি কি করবেন? আপনি কি আইভরি টাওয়ারে বসে থাকবেন? বসে অপেক্ষা করবেন যে কখন নিয়োগ হবে হবে হবে? আপনি অন্য কোনো কাজের চেষ্টা করবেন না? লোকে কি বলে, পাছে কিছু বলে, এই ভেবে আপনি অন্য কোনো কাজ করবেন না?
যেটা যত ছোটই হোক না কেন আপনার মানসিকতার মনে হচ্ছে, রিয়ালিটিটাকে বুঝবেন না, বুঝতে হবে, নইলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তাই মনে জোর রাখুন, মানব সভ্যতায় এরকম বিপর্যয় আগেও এসেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। তাই মানুষ কিন্তু উঠে দাঁড়িয়েছে, রেজিলিয়েন্স। তাই হার মানার কোনো গল্প নেই, রুখে দাঁড়িয়ে লড়াই করতে হবে, মাটি কামড়ে বাঁচতে হবে, বলটা ওদের কোর্টে চালান করতে হবে, ভয়টা আপনি না পেয়ে ভয়টা ওদের, ওরা যাতে ভয় পায় সেই ভাবে ভাবতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন, বিশ্লেষণে থাকুন।